আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাকিব। আমার বাসা রাজবাড়ী জেলার বড় নূরপুর গ্রামে। ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ। এক কথায় অনেক সুন্দর। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় যাই। আমি যে ঘটনাটি বলবো সেটা আমার ও আমার এক কাকাতো ভাই ইমনকে নিয়ে ঘটা একটা সত্য ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় ৪ বছর আগে ঘটেছিল। আমাদের একটা পুকুর ছিল, অর্থাৎ এখনো আছে। পুকুরটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বিলের মাঝে। সাধারণত বিলে অনেক পানি থাকে, কিন্তু গরমের দিন ছিল বলে বিলটা শুকনা ছিল, কিন্তু আমাদের পুকুরটাতে তখনও পানি ছিল। পুকুরে অনেক মাছ চাষ করি আমরা প্রতি বছর, এবং নির্দিষ্ট সময়ে আমরা পুকুর সেচ করে মাছগুলো মেরে হাটে বিক্রি করি। তো এরকম একদিন আমার বাবা বলল, পুকুরে মাছ তো বিক্রি করা দরকার। আমি বললাম, ঠিক আছে, কবে মাছ মারবেন? বাবা বলল, সম্ভবত আগামীকাল হলেই ভালো হয়। যেই বলা সেই কাজ। আমি, আমার বাবা তার পরের দিন পুকুরে সেচের জন্য একটা সেলো মেশিন লাগাতে শুরু করলাম পুকুরে। সেলো মেশিনটির ঠিকমতো লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। পুকুরে ভালোই পানি ছিল। আমাদের পরিকল্পনা যে রাত ৯টার দিকে মেশিনটা স্টার্ট দিব, যাতে ভোরের দিকে পানি সেচ করে ফেলা যায়। তো বাবা বলল, তুই রাতে পুকুর পাহারা দিবি আর আমি পানি সেচের সময় মেশিন বন্ধ হয়ে যায় কিনা সেটা দেখবি। আসলে সেলো মেশিনটা টেকনিক্যালের কারণে আমাদের মাঝে মাঝে বন্ধ হয়ে যেত। আমার সাথে আমার বাবাও থাকতে পারত, কিন্তু বাবার শরীরটা ভালো ছিল না, তাই আমাকেই যেতে বলল। আমিও বুদ্ধি করে আমার কাকাতো ভাই ইমনকে ফোন দিলাম। বললাম যে আজ রাতে বিলের পুকুরটাতে থাকতে হবে, আমার সাথে থাকবি। আমরা দুজনে পুকুর পাহারা দেব। ও রাজি হলো। বললাম যে ৯টার সময় আসবি আমাদের বাড়ি। ও বলল, ঠিক আছে। যাই হোক, আমি একটা বড় পলিথিন গুছিয়ে রাখলাম, যাতে রাতে পুকুরের পাশে একটা তাঁবু টানিয়ে থাকতে পারি। প্রায় ৯টা বাজে আমাদের বাড়ির উঠোনে একটা তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে ইমন আমাকে ডাকছে। বলছে, যাবি না? আমি বললাম যে, দাঁড়া, আমি মেশিনের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। সবকিছু নিয়ে ইমনের কাছে যেতে লাগলাম। বেশ জ্যোৎস্না উঠেছে আকাশে। ভালোই লাগছে আবহাওয়াটা। ঝিরে ঝিরে বাতাস বইছে পূর্ব পাশ থেকে। তেঁতুল গাছের নিচে গিয়ে দেখলাম ইমন ওখানে নেই। ও তেঁতুল গাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে, চল এখন যাই। ইমন কিছু বলে না। আমি কিছু মনে করলাম না। পুকুরে চলে আসলাম। এর মাঝে ইমন আর একটি কথাও বলেনি। আমি কিন্তু অনেক কিছু বলেছি ইমনকে শুনিয়ে, তাও ও কোনো কথা বলেনি। আমিও তাতে পাত্তা দেইনি, কারণ আমি ভাবলাম ইমনের বাড়ি থেকে হয়তো ইমনকে বকাবকি করেছে, তাই ওর মন খারাপ। পুকুরের চালায় একটা পরিষ্কার জায়গা সিলেক্ট করলাম তাঁবু বানানোর জন্য। ইমনকে বললাম, তুই একটু সাহায্য কর আমার সাথে। কিন্তু ওর কোনো পরিবর্তন দেখতে পারলাম না, বরং ও আমার থেকে একটু দূরে সরে গেল। এখন আমার মেজাজটা একটু গরম হলো। ইমনকে বকাবকি করতে লাগলাম, তাও ইমন কোনো কিচ্ছু বলে না। ধুর, ওর সাথে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। মনে মনে আমি রাগলাম। তারপর তাঁবুটা নিয়ে মেশিন স্টার্ট দিলাম। পুকুরটার চারপাশে ভালো করে দেখলাম কোনো লোকজন আছে কিনা, কারণ দেখা গেল কেউ এসে হয়তো পুকুরের পাশ থেকে মাছ চুরি করতে পারে। সেজন্য লাইট মেরে দেখলাম চারিদিকে ভালোভাবে। আরেকটা জিনিস ইতিমধ্যে নোটিস করলাম, ইমনের দিকে আমি লাইটের আলো পড়লে ও একটু রাগান্বিত হয়ে যাচ্ছিল। ধুর, কার সাথে এলাম? এর চেয়ে একা আসলেই ভালো হতো, এটা আমি মনে মনে ভাবলাম। যাই হোক, আমি ভাবলাম যে আপাতত পুকুরের পানি কমতে থাকুক, এর মধ্যে আমি একটু ঘুমিয়ে নিই। আমি তাঁবুর ভেতরে ঘুমানোর জন্য গেলাম আর ইমনকে ডাকলাম, কিরে, ঘুমাবি নাকি? আয়। ও তারপরেও কিছু বলল না। দূর থেকে ওর মতোই আমি বললাম যে, ধুর, ও ওর মতোই থাকুক। ঘটনাটি ঘটলো, আমার ঘুম ভাঙলো প্রায় রাত ২টার দিকে, যখন টের পেলাম মেশিনটা বন্ধ হয়ে গেছে। আমি তাঁবু থেকে বের হলাম। ইমনকে লাইট মেরে খুঁজলাম, কিন্তু পেলাম না।
ভাবলাম ও বোধহয় বাড়ি চলে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, ওর এখানে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি মেশিনটা আবার স্টার্ট দিয়ে তাঁবুর ভেতরে আসলাম। তাঁবুর ভেতরে ঢুকতেই মেশিনটা বন্ধ হয়ে গেল। আবার স্টার্ট দিলাম, কিন্তু যখনই মেশিন স্টার্ট দিয়ে আমি তাঁবুর ভেতরে আসি, মেশিনটা বন্ধ হয়ে যায়। কি ঝামেলায় যে পড়লাম, অনেক বিরক্তিকর লাগছে তখন। আমি কিন্তু এটাকে তখনও ভুতুড়ে নিচ্ছি না, স্বাভাবিকভাবেই নিচ্ছি। কিন্তু আমার স্বাভাবিক আর বেশিক্ষণ স্বাভাবিক থাকলো না। এদিকে পানি প্রায় শুকিয়ে গেছে, চাইলে মাছ হাতিয়ে ধরা যায় এমন। আমি ভাবলাম পানি তো শুকিয়ে গেছে, মেশিন এখন না চালালেও হবে। আমি বিরক্ত হয়ে তাঁবুর ভিতরে গেলাম। 10-12 মিনিট পর হঠাৎ কানে ভেসে আসলো অনেক মাছ লাফালাফি করলে যেমন একটা শব্দ হয়, ঠিক তেমনটা। আমি তাঁবু থেকে বের হয়ে যেটা দেখলাম, এত শব্দ কোথা থেকে আসে কেন দেখার জন্য আমি পুকুরের মাঝখানে লাইট মারলাম। এমনিতে জ্যোৎস্না ছিল, তাও ভালোভাবে দেখার জন্য লাইট মারতে হলো। দেখলাম ইমন পুকুরে নেমে কি যেন করছে। এ কি, ইমন পুকুরের মাঝখানে কি করছে আমি ভাবতে লাগলাম। যাই হোক, ইমন ওইখানে কি করছে ভালোভাবে দেখার জন্য ওর আর একটু কাছে গেলাম। এটা কে? এটা তো ইমন না, অন্য কেউ। 2 হাতে বড় বড় 2টা মাছ, আর একটা মাছ তার গালে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি এটা দেখার পর আমার সারা শরীর পাথরের মতো ভার হয়ে গেল। ইচ্ছা থাকলেও আমি জায়গা থেকে এক চুলও নড়তে পারলাম না। তারপর আবার যা দেখলাম, আমার মনে হলো আমার জানটাই বের হয়ে যাবে। দেখলাম আমার চোখের সামনেই ইমন আর ইমন নেই। সেটা একটা ভয়ঙ্কর দানবের মতো পরিণত হলো আর বলল, আজ তোরে পাইছি, আজ তোরে মেরেই ফেলবো। এটা শোনার পরে আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না, তখনই জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি আমার রুমে শুয়ে আছি। আমি আমার মার কাছে জানতে চাইলাম আমি এখানে কিভাবে আসলাম। মা বলল, তোর বাবা পুকুরে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় দেখে বাইরে নিয়ে আসছে। সবাই জানতে চাইলো আমার কি হয়েছে। আমি তখন সবটা বললাম। ইমন সব শুনে বলল, আমি তো তোর সাথে পুকুরে যাইনি। আমি চমকে গেলাম, বললাম যে মিথ্যা বলিস না, তুই তো গিয়েছিলি আমার সাথে। ইমন বলল, তোর সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি একটা সমস্যার কারণে। আমি তখন শুনে আরো ভয় ধরে গেল। তারপর আর কোনোদিনও আমি একা যাইনি ওই পুকুরের পাড়ে। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। সময়টি ছিল 1940 সালের দশক, 42-43 সাল এরকম একটি সময় হবে, এক্সাক্ট সালটি মনে নেই। ঘটনাটি সৌমিত্র রায়ের দাদা শ্রীবাস দাস একাধিকবার তার নাতি নাতনিদেরকে বলতেন। ছোটবেলা থেকেই ওনার যেহেতু প্যারানরমাল বিষয়ের প্রতি আগ্রহ ছিল, যারা এই প্যারানরমাল বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ছিল, যেমন বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ, তাদের কাছে আসা যাওয়া করতেন, তাদের কাছ থেকে ঘটনা শুনতেন, অলৌকিক বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করতেন। এরই মধ্যে একজনের সন্ধান তিনি পান, যার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামেরই পাশের কোন একটি গ্রামে। আর শ্রীবাস দাস দাদু, ওনার বাড়িও এই ভেলাবাড়িয়া গ্রামেই ছিল। তো যেই তান্ত্রিক বা কবিরাজের সন্ধান তিনি পান, তার নাম হচ্ছে ভৈরব কবিরাজ। এই ভৈরব কবিরাজ উনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখের ট্রিটমেন্ট তো করতেনই, সেই সাথে জিনে ধরা রোগীর ট্রিটমেন্টও তিনি করতেন। সকলে বলতো যে ভৈরব কবিরাজের কাছে একটি শক্তিশালী জিন আসে প্রতি মঙ্গলবার সন্ধ্যার পর, এবং ওই জিনটিকে সকলে ব্রহ্মদৈত্য জিন বলে থাকে। ওই সময়টাতে শ্রীবাস দাস দাদুর বয়স 24 কি 25 এমন একটি সময়। তো যেহেতু টকবগে যুবক আর সাহসও আসে বেশি, এই কারণে প্যারানরমাল বিষয়ের প্রতি আগ্রহ তার বেশি। উনি চিন্তা করলেন উনি ভৈরব কবিরাজের বাড়িতে যাবেন আর ব্রহ্মদৈত্য এই জিনের কথা শুনবেন। তাই
এই চিন্তা করে উনি এক মঙ্গলবার বিকেলেই হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সন্ধ্যার আগেই উনি ওই ভৈরব কবিরাজের বাড়িতে চলে যান। সন্ধ্যার পরপরই ভৈরব কবিরাজ বসবেন, নির্দিষ্ট কিছু রিচুয়াল করবেন। রিচুয়ালের মাধ্যমে ওই ব্রহ্মদত্ত জিনকে ডাকবেন। আসলে ওই জিনটির নাম কি ছিল এটি কেউ জানে না, তবে ওই ভৈরব কবিরাজ জিনটিকে ব্রহ্মদৈত্য বলে ডাকতেন। আর এই কারণেই ওই গ্রামের সকলে বা অন্যান্য জায়গা থেকে যারা আসতো তারাও ওই জিনকে ব্রহ্মদৈত্য জিন বলতো। শ্রীবাস দাস দাদু সেখানে যান। যাওয়ার পর সন্ধ্যার পরপর ভৈরব কবিরাজ তার রিচুয়াল শুরু করেন। যখন রিচুয়াল শুরু করবেন তার আগে ভৈরব কবিরাজ বলে দেন যে যেহেতু এটি একটি উঠোনে বসে এই রিচুয়ালটা করা হচ্ছে এবং চারদিকে ফাঁকা, একটি টিনের ঘর তার ছিল, ওই আমলের টিনের ঘর, ব্রিটিশ পিরিয়ডের টিনের ঘর আর কি, মোটা টিন সে ওই সময়টাতে ছিল আর কি। তো বলতো যে মানে ওই সময় ভৈরব কবিরাজ বলেন যে যখন জিন আসবে তখন চালের উপর একটি শব্দ হবে, ওই শব্দে ভয় পেয়ে কেউ আবার চালের দিকে তাকিয়েন না বা এখান থেকে চলে যান না। কেউ উপরের দিকে তাকাতে পারবেন না, যেই তাকাবে তারই কিন্তু ক্ষতি হবে। সুতরাং যাই কিছু ঘটুক না কেন উপরের দিকে তাকানো যাবে না যে কোন দিক থেকে শব্দ আসছে। প্রত্যেকটা সময়ই এই ভৈরব কবিরাজ এই মানুষদের যে কোনোভাবেই উপরে তাকানো যাবে না। যাই হোক, এই সমস্ত নির্দেশনা শ্রীবাস দাস দাদুও শোনেন। শোনার পর তিনি চিন্তা করেন যে ঠিক আছে, তাকানো যেহেতু যাবে না, তাকাবো না, আমি শুধু শব্দ শুনবো। তো যেই মানুষরা ওখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে একজন মহিলা ছিলেন। সেই মহিলার আচরণ কথাবার্তা ছিল অস্বাভাবিক। 3-4 জন মানুষ মিলে তাকে সেখানে ধরে নিয়ে এসেছিলেন। ওই মহিলাটি এমন ভাষায় কথা বলছিলেন যে ভাষা না বাংলা, না উর্দু, না ফার্সি, না ইংরেজি, এটি যে আসলে কোন ভাষা এটি বোঝা যাচ্ছিল না। তবে সবাই বুঝতে পারছিল কোনো জিনের প্রভাব এই মহিলার উপর পড়েছে, যার কারণে তার আচার আচরণের পরিবর্তন ঘটেছে। আর এর থেকে সমাধানের জন্যই এই ভৈরব কবিরাজের বাড়িতে নিয়ে আসা হয় ওই ব্রহ্মদত্ত জিনের চিকিৎসার জন্য। যাই হোক, সন্ধ্যার পরপরই ভৈরব কবিরাজ যেই প্রক্রিয়াতে ওই ব্রহ্মদত্ত জিনকে ডাকতেন সেই প্রক্রিয়াটি শুরু করেন। তো অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু ওই ব্রহ্মদত্ত জিন সে আর আসে না। একটা সময় ভৈরব কবিরাজ সে ওই রিচুয়ালটা কিছুটা সময়ের জন্য স্থগিত রাখে। তো মানুষজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, ব্রহ্মদত্ত এখন আসে না কেন? তখন ভৈরব কবিরাজ বলেন যে মাঝে মাঝে এমনটা হয় যে আসতে দেরি হয়, কিন্তু আসে। সপ্তাহে একদিনই তো, মঙ্গলবার আসে সে। 15-20 মিনিট বিরতি দিয়ে আবার ভৈরব কবিরাজ তার রিচুয়াল শুরু করে। 2 থেকে 3 মিনিটের মাথায় ওই টিনের চালের উপর ধরাম করে একটা আওয়াজ হয়। এমন আওয়াজ হয় মনে হচ্ছে বড় আকৃতির একটা পাথর ওই টিনের চালের উপর পড়েছে। কিন্তু সত্যিকার অর্থেই এত বড় কোনো পাথর যদি ওই টিনের চালের উপর পড়তো, ওই ঘর বাড়ি সহ ভেঙে মাটির সাথে মিশে যেত। কিন্তু তার কিছুই হয়নি, শুধু শব্দটাই হয়েছে। যখনই শব্দটা হয় সকলে তো মাথা নিচু করে ফেলে, কারো উপর দিকে তাকানো নিষেধ। ওই ব্রহ্মদত্ত জিন এসে বলে যে বলো কার কি সমস্যা, আর এটি প্রশ্ন করে ওই ভৈরব কবিরাজকে। তখন শুরুতেই ভৈরব কবিরাজ জিজ্ঞেস করে যে ব্রহ্মদত্ত আপনি আজকে দেরিতে আসলেন কেন? আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি, আপনাকেও তো ডাকছিলাম অনেক সময় ধরে। তখন ওই ব্রহ্মদত্ত যে উত্তর দেন, প্রিয় লিসেনার্স, এই উত্তরের সাথে বেশ কিছু বিষয়ের মিল আমরা খুঁজে পাই, যদিও এর বিষয়গুলো এই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনায় আসবো ইনশাল্লাহ। তো ওই জিনটি বলে যে আসামে একটি ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যাটি এত ভয়াবহ যে মানুষরা তাদের আত্মীয় স্বজনদের লাশ দাফন করতে পারছে না, এবং এই বন্যার কারণে বহু মানুষ মারাও গিয়েছে সেখানে। মুসলিমরা তারাও যেমন লাশ দাফন করতে পারছে না, হিন্দুরাও তারা তাদের আত্মীয় স্বজনদের লাশ দাহ করতে পারছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে ওই লাশগুলো তারা ভাসিয়ে দিয়েছে।
যেখানে যাবে সেখানে যদি কোনো উঁচু জায়গা থাকে, কোনো মানুষ যদি পায়, সেইগুলোর ব্যবস্থা সেই মানুষটাই করবে। এই জন্য আমি ওখানে গিয়েছিলাম। আর তুমি তো জানো যে মাংস আমার খুব পছন্দ, হোক তা মানুষের, হোক তা পশু প্রাণীর। কিন্তু আমি পিশাচ হলেও আমি কিন্তু ভালো পিশাচ। আমি কখনোই কোনো জন্তু, জানোয়ার বা মানুষকে হত্যা করে তার মাংস খাই না। কিন্তু এরা যদি মারা যায়, সেক্ষেত্রে যদি সুযোগ থাকে, মানুষ বা ওই জন্তুর যে মালিক, তারা যদি ওই জন্তু বা ওই মানুষের উপর বা ওই লাশের উপর যদি দাবি ছেড়ে দেয়, তাহলেই শুধু আমি ওই প্রাণী বা মানুষের মাংস খেয়ে থাকি। যেহেতু আসামের ওই বন্যার পরিস্থিতির কারণে ওখানকার মানুষেরা তাদের আত্মীয় স্বজনদের লাশকে ভাসিয়ে দিয়েছিল, আর কখনো হয়তোবা ওই লাশের সাথে কি হয়েছে সেটা তারা জানবেও না। এই কারণে মূলত আমি সেখানে গিয়েছিলাম। আমার কিছু বন্ধু বান্ধব খবর দিয়েছিল, আমি সেখানে যাই এবং ওই সময় আমি মানুষের লাশ খাওয়ায় ব্যস্ত ছিলাম। তুমি যখন ডেকেছিলে তখন আমি যেহেতু খাচ্ছিলাম, এই কারণে আমি আসতে পারিনি। এখন আমি চলে এসেছি। এই কথা শোনার সাথে সাথে স্থানীয় যারা মানুষরা ওখানে ছিল আর যারা ট্রিটমেন্টের জন্য এসেছিল, এবং এই শ্রীবাস দাস দাদু উনিও তো ছিলেন, এরা কিন্তু এই কথা শুনেই পাই ভয়। সর্বনাশ, বলে কি, কে কথা বলছে, মানুষের লাশ খেয়ে এসেছে মাত্র। তো ওই জায়গাটাতে যে শুধু যারা রুগী যারা আসতো তা না, উৎসুক কিছু জনতাও আসতো শ্রীবাস দাস দাদুর মতো, যারা ওই ব্রহ্মদত্তের কথা শুনতে মানে পছন্দ করত। কিন্তু একটি বিষয় তো শুরুতেই বলেছি যে খুব কড়াকড়িভাবে নিষেধ ছিল যে কোনোভাবেই উপরের দিকে তাকানো যাবে না, যেখানে ওই ব্রহ্মদত্ত জিন বসে, মানে চালের উপর বসে, ওদিকে তাকানো যাবে না। তখন ট্রিটমেন্ট শুরু হয়। যখন মঙ্গলবার, মানে প্রতি মঙ্গলবার যখন সে আসতো, সর্বোচ্চ 5 জন, মিনিমাম 2 জন, সর্বোচ্চ 5 জন রোগীর ট্রিটমেন্ট সে করতো। তারপর সে চলে যেত আবার পরের মঙ্গলবার। এর থেকে বেশি সে করতো না, কমও করতো না, বেশিও করতো না। প্রথমেই ওই মহিলার ট্রিটমেন্ট শুরু হয়। যখন ওই মহিলাকে তার সামনে হাজির করা হয়, উপস্থিত করা হয় এবং বলা হয় যে মহিলার এই এই সমস্যা, তখন ওই ব্রহ্মদত্ত বলে যে ঠিক আছে, সবাই একটু চুপ থাকো, আমি দেখছি বিষয়টা কতদূর কি করতে পারি। 20 থেকে 25 সেকেন্ড শুনশান নীরবতা। হঠাৎ করে ওই উঠোনের থেকে 30-40 হাত দূরে একটি ঝোপের মতো ছিল, মানে ছোটখাটো একটা বাগান ছিল। মনে হলো ওই বাগানের ভেতর থেকে দমকা একটা বাতাস বের হয়ে আসলো, বের হয়ে উপস্থিত যে মানুষ, সেই মানুষের উপরে চলে আসলো। আবার হঠাৎ করে ওই দমকা বাতাসের সাথে আরো একটি দমকা বাতাস উল্টো দিক থেকে আসলো। এসে মনে হচ্ছে ওই দুইটা বাতাস ধস্তাধস্তি করছে, এবং অল্প সময়ের মধ্যেই ওই জঙ্গলের ভেতর থেকে যে বাতাসটি এসেছিল, মনে হলো ওই বাতাসটি আবার জঙ্গলের মধ্যে চলে গেল। আবার যেই বাতাসটি উল্টো দিক থেকে এসেছিল জঙ্গলের, সেটি আবার যে দিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। এরপরে ওই যে মহিলাটি, ওই মহিলাটি একদম স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেন্সলেস হয়ে যায় আর কি। তখন উপর থেকে ব্রহ্মদত্ত এই জিনটি বলে ওঠে যে ওই মহিলা যেভাবে আছে সেভাবেই থাকুক, আমি চলে যাওয়ার পরে ওর চোখে মুখে পানির ছিটা দিবা। আর ওর উপর যেই খারাপ প্রকৃতির জিনটি ভর করেছিল, আমি ওই জিনটিকে ডেকেছিলাম, সে এসেছিল এবং আমি ওর সাথে লড়াই করেছি, ওকে আমি হারিয়ে দিয়েছি, ও চলে গেছে, ও আর একে ডিস্টার্ব করতে আসবে না। সুতরাং আর কোনো টেনশন নেই, এই মহিলা সুস্থ হয়ে গেছে। যাই হোক, এরপরে আরো কয়েকজনের এরকম সমস্যাগুলো শোনে, সেগুলো সলভ করে দিয়ে সেই সময়ের মতো ওই ব্রহ্মদত্ত দিন চলে যায়। এরপরে কি হতো, ওই শ্রীবাস দাস দাদু উনি মাঝে মধ্যেই আসতেন, মানে উনি খুব মজা পেতেন, এই বিষয়টা ভালো লাগতো তার। উনি ভৈরব কবিরাজকে জিজ্ঞেস করেন যে কবিরাজ মশাই, আপনি এই ব্রহ্মদত্তের সাক্ষাৎ কিভাবে পেলেন বা তাকে বশ করলেন কিভাবে? তখন ভৈরব কবিরাজ বলেন যে এটি তো আসলে একদিনে হয়নি, আবার দীর্ঘদিনের সাধনার ফলে আস্তে আস্তে হয়েছে। তবে
কিভাবে কি সাধনা করেছে এই বিষয়টি অত ডিটেলসে শ্রীবাস দাস দাদুকে বলেননি। তবে উনি যে সাধনার মাধ্যমে এই ব্রহ্মদত্তকে হাজির করেছেন বা বশ করেছেন এটি তিনি বুঝতে পারেন। যাই হোক, এর সপ্তাহখানেক পর আর একটা সময় মানে আর এক মঙ্গলবারে সন্ধ্যার পর যখন ওই ব্রহ্মদত্ত জিন সে হাজির হয়, ওই সময় শ্রীবাস দাস দাদু ওইখানে উপস্থিত ছিলেন। তো একজন রোগীর সমস্যার সমাধান করার জন্য ওই ব্রহ্মদত্ত জিন চেষ্টা করছিলেন। এর মধ্যে থেকে 18-19 বছর বয়সী একটা ছেলে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, ওরে বাবা গো, মা গো, আমার চোখ শেষ হয়ে গেল, আমি কিছু দেখি না। তখন মানে যেহেতু একটা সবাই ওই রোগীর কথা শোনা বা ব্রহ্মদত্ত জিনের কথা শোনা নিয়ে ব্যস্ত ছিল, এর মধ্যে ওই ছেলের এই আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। তখন ওই ভৈরব কবিরাজ বলে, কি হয়েছে? উপর থেকে ওই ব্রহ্মদত্ত বলে যে এই ছেলেটি ইচ্ছাকৃতভাবে আমার দিকে তাকানোর চেষ্টা করেছে, শুরুর দিকে তাকানোর চেষ্টা করেছে, আমি কিছু বলি নাই, কিন্তু যখন আবার চেষ্টা করেছে তখন আমি এর চোখটা চিরতরে নষ্ট করে দিয়েছি এবং এটার আর কোনো সমাধান নেই। ওকে সারা জীবন অন্ধ হয়েই থাকতে হবে, কারণ আমি বারবার বলেছি যে কেউ আমার দিকে তাকাকে এটা আমি পছন্দ করি না। আর আমার দিকে তাকানোর ফলে আমি যদি কিছু নাও করি তার এমনিতেও ক্ষতি হবে, কারণ আমরা পিশাচ প্রকৃতির জিন, অনেক শক্তিশালী জিন, অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য আমাদের দিকে তাকানো উচিত নয়। আর আমি যেহেতু নিষেধ করে দিয়েছিলাম তারপরেও ইচ্ছাকৃতভাবে তাকিয়েছে, তাই এটাই ওর শাস্তি। ওই ছেলের সাথে তার মা বাবা ছিল, তারা অনেক কান্নাকাটি করে। ভৈরব কবিরাজও ওই ছেলের হয়ে ক্ষমা চায়, কিন্তু ওই জিনের একটি কথা, ওই ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে। ও যদি ইচ্ছাকৃতভাবে না করত তাহলে আমি বিষয়টা বিবেচনা করে দেখতাম। ওর তো সুযোগ দেওয়া হয়েছিল, তারপরেও কাজটি কেন করলো? ও এখানে এসেছিলই আমাকে দেখার জন্য, অথচ বারবার করে নিষেধ করে দেওয়া হয়েছে তাকে, শুধু তাকে না সবাইকে, তারপরও ও এই কাজটি করলো। এর কোনো সমাধান হবে না, আর আজকে আর কোনো রুগীও দেখা হবে না। যেহেতু এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এই কারণে ওই ব্রহ্মদত্ত বলে আজকে আর কোনো রুগী দেখা হবে না, আজকে আমি চললাম, এই বলে সে চলে যায়। ওই ছেলেটি বাকিটা জীবন অন্ধ হয়েই ছিল, সে আর কখনোই তার দৃষ্টিশক্তি ফেরত পায়নি। এরপরেও অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু সে আর তার দৃষ্টিশক্তি ফেরত পায়নি। কবিরাজও দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু এর কোনো সমাধান হয়নি। এই ছেলের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর শ্রীবাস দাস দাদু অত্যন্ত ভয় পান। তিনি চিন্তা করেন যে আমিও তো যাই, মনের ভুলেও যদি কখনো উপর দিকে তাকিয়ে ফেলি, কারণ অনেক কারণেই এটা হতেই পারে, অনিচ্ছায়ও তাকায় ফেলতে পারি। এখন ওই ব্রহ্মদত্ত যদি মনে করে আমি ইচ্ছা করে তাকিয়েছি, তাহলে তো আমার সাথে ওই একই পরিণতি ঘটবে যেটা ওই ছেলেটির সাথে ঘটেছিল। এই কারণে শ্রীবাস দাস দাদু ওই ভৈরব কবিরাজের ওইখানে আর আসা যাওয়া করতেন না ওই ঘটনার পর থেকে। পরবর্তীতে ওই ছেলেটির কাছে মানুষজন জিজ্ঞেস করত যে তুমি চালের উপরে কি দেখেছি? তখন ওই ছেলেটি বলেছিল যে চালের উপর আমি ভয়ানক কোনো অবয়ব দেখিনি, আমি শুধু একবার তাকানোর চেষ্টা করেছিলাম, তখন তেমন কিছু দেখিনি, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আরেকবার তাকাই, একটু ভালো করে দেখি কথা আসে কোথা থেকে। তখন আমি তাকিয়ে দেখি এমনিতে তো চারদিকে অন্ধকার ছিল, কিন্তু টিনের চালের উপর মনে হচ্ছিল অন্ধকারের একটা দলা, মানে চারদিকে অন্ধকার কিন্তু ওইটা এমন একটা নিকষ কালো অন্ধকার, মানে এত অন্ধকার মনে হয় আর হয় না। আমি শুধু এতটুকুই দেখেছিলাম, কিন্তু তারপরে মনে হলো আমার দুই চোখের মধ্যে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে এবং যন্ত্রণায় আমি ছটফট করতে থাকি। এরপরে যে কি হয়েছে তা তো সবাই জানে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, কিন্তু এই ঘটনা থেকে আমরা কিন্তু বেশ কয়েকটি বিষয় জানতে পারি। সেটি হচ্ছে যে পিশাচ সেই সমস্ত আমরা জিনদেরকেই বলি যারা অস্বাভাবিক রকমের খাবার খায়, যেমন পচা, তারপরে কাঁচা মাংস, এই টাইপের জিনিসগুলো খায়। এগুলো সাধারণত পিশাচ প্রকৃতির জিন, আর পিশাচ প্রকৃতির জিনরা সাধারণত শক্তিশালী হয়ে থাকে।
আর পিশাচ জিনের মধ্যেও কিন্তু ভালো খারাপ রয়েছে, তবে খারাপের সংখ্যাটাই বেশি। ভালো যারা রয়েছে, যেহেতু তাদের খাবারটাই ওইটা, তারা ওই খাবারই খায়, হয়তোবা মানুষের ক্ষতি করে খায় না। ওই ব্রহ্মদত্ত জিনটা এমন প্রকৃতির একজন জিন ছিল। সে জন্মগতভাবে পিশাচ প্রকৃতির জিন, কিন্তু তার খাবারের ধরনটা ঠিক ওই পিশাচদের মতোই। এই কারণে সে মৃত মানুষের এবং পশুর মাংস খেত, কিন্তু শুধু সেইগুলোরই মাংস খেত যেগুলোর উপর থেকে তাদের আত্মীয় স্বজন বা মালিকের কোনো ওই দেহের উপর কোনো দাবি থাকতো না, বা ভাসিয়ে দিত বা পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেছে, সেইগুলো খেত শুধু। আর এটা বিশেষ করে ব্রহ্মদত্ত জিনের খুব পছন্দের খাবার ছিল আর কি। অন্যান্য খাবারও খেত, কিন্তু এই মাংসগুলো, বিশেষ করে মানুষের মাংস, এই ব্রহ্মদত্ত জিন বলেন বা পিশাচ প্রকৃতির জিন বলেন, এদের কাছে খুব পছন্দনীয়। আরেকটা বিষয় হচ্ছে, কেন এই জিনেরা তাদেরকে দেখা অপছন্দ করে। সত্যিকার অর্থে বিষয়টা এটাই যে জিনেদেরকে যদি কোনো মানুষ দেখে ফেলে, যেটা জিনেদের পছন্দ না, তাদের অনিচ্ছাকৃতভাবে যদি কেউ দেখে ফেলে বা ইচ্ছা করে দেখার চেষ্টা করে, তার পরিণতি সবসময় খারাপ হয়, যা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু এর আগেও জেনেছি বা শুনেছি। এই কারণে ইচ্ছাকৃতভাবে জিনদেরকে দেখার চেষ্টা করা মোটেও উচিত নয়। এই প্রসঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা জানতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিনদেরকে তালিম দেওয়ার জন্য যেতেন, তখন কখনো কখনো কোনো কোনো সাহাবাদেরকে সাথে নিয়ে যেতেন। ফেরত আসার পর অন্যান্য সাহাবীরা সেই সাহাবাকে জিজ্ঞেস করতেন, জিনের আকৃতি কেমন, দেখতে কেমন। তখন তারা উত্তর দিতেন যে এদের এক একজনের আকৃতি এক এক রকম। কেউ পশুর মতো, কেউ অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা পশুর মতো, কেউ উড়ে আসে, কেউ হেঁটে আসে, কেউ দৌড়ে আসে, কারো পাখা রয়েছে, এইরকম এক একজন এক এক রকম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু কয়েকজন সাহাবী জিনের চেহারা কেমন এই বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা যদি তাদের প্রকৃত চেহারা দেখতে পেতে তাহলে তোমরা সেটা সহ্য করতে পারতে না। প্রিয় লিসেনার্স, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে বুঝতে পারি যে জিনদের চেহারা অত্যন্ত ভয়ানক হয়ে থাকে, যেটা কখনোই কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, কারণ তাদের প্রকৃত চেহারায় আমরা সচরাচর আসলে দেখি না। আর যদি দেখতাম তাহলে কি সহ্য করতে পারতাম? এই জন্য ইচ্ছাকৃতভাবে জিনদেরকে দেখতে চাওয়া ঠিক নয়। আর এই বিষয়ে অতিমাত্রায় উৎসাহ বা আগ্রহ থাকাটাও ঠিক নয়। যদি থাকে তার পরিণতি কখনোই ভালো হবে না। প্রিয় লিসেনার্স, আশা করছি শিক্ষণীয় এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একটি তথ্যের ক্লোজিং দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে ভৈরব কবিরাজ। উনি কিন্তু একজন ভালো মানুষ ছিলেন, মানে ব্যক্তি হিসাবে ভালো, মানুষের উপকার করতেন, এবং ওনার মৃত্যু খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। স্বাভাবিক মৃত্যু ছিল, কোনো অস্বাভাবিক মৃত্যু তার হয়নি। আর ওই সময় অনেক মানুষই ওই ব্রহ্মদত্ত জিনের গল্প শুনেছে, কেউ কেউ সেই শব্দও শুনেছে, তার সাথে কথাও বলেছে। আর এই শ্রীবাস দাস দাদু যেহেতু এখনো জীবিত আছেন, তার মানে হচ্ছে ওনার সমসাময়িক কেউ কেউ এখনো জীবিত আছেন, যারা ওই ব্রহ্মদত্ত জিনের কথা শুনেছেন। যদিও বা এখন আর ওই ব্রহ্মদত্ত জিনের ঘটনা শোনা যায় না, কারণ ভৈরব কবিরাজের মৃত্যুর পর এই বিষয়টি আর সেভাবে ছিল না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, একজন মানুষ দিনে রাতে 24 ঘন্টা আল্লাহকে ডাকে। কথা বললেও বিসমিল্লাহ, শেষ হলেও বিসমিল্লাহ, সারাক্ষণ শুধু এই বিসমিল্লাহই বলতেন তিনি। বাড়ি হতে বাজারে যাচ্ছে, এটা বলতে বলতে যাচ্ছে, আবার বাজার থেকে বাড়ি ফিরছে, মানুষ শুনছে তিনি বলতে বলতে যাচ্ছে, কোনো থামাথামি নেই। একা একাই বলছে, যার সাথে কথা বলছে শুরুর সময় বলছে বিসমিল্লাহ, শেষ করে বলছে বিসমিল্লাহ, হাসছে বলে বিসমিল্লাহ, কোনো থামছে না। সকালে খেতে যায়, কাজে কাজ করছে, জোরে জোরে বলছে বিসমিল্লাহ, আবার গোসল করতে পানিতে নামছে, জোরে জোরে বলছে বিসমিল্লাহ। যে সময় বলার দরকার নাই সেই সময় তিনি এই বলেই জিকির। এই লোকটার এই কর্মকাণ্ডে সবাই তাকে পাগল বলতো। প্রথমে না বললেও একটা পর্যায়ে সবাই তাকে পাগল বলতো।
কিন্তু পাগলের মতোই বিসমিল্লাহ বলাটাই তাকে পাগল উপাধি হিসাবে দিয়ে দেওয়া হয়েছিল এলাকার লোকজন। এছাড়া পাগলের কোনো ক্যারেক্টারই তার মধ্যে ছিল না। থাকতো চাচার ভিটা ঘরে, পাহারায় থাকতো। এই কেমন চাচা তারও কোনো পরিচয় ছিল না। ভিটায় 4টা খেত এবং কাজ করত, এই চলতো। যেই চাচার জমিতেই হাল চাষ করত, সেই চাচার জমিতে হাল চাষ করে যা আসতো সেটা দিয়ে চলতো। ছিল না টাকার লোভ, পান্তা ভাতে খুশি, মাছ হলে মহা খুশি। আল্লাহকে ভালোবাসার উজ্জ্বল একটা নিদর্শন ছিল তিনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কিছু তাকে খুব পছন্দ করত, তবে পছন্দ না করা লোকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এটার কারণ আপনারা সবাই জানেন, কারণ আমরা সবাই খারাপ কাজ করতে উদ্যত। ভালো কাজ কেউ যদি করে বা করতে থাকে, তার দিকে ইশারা যাবে বা চোখ যাবে, সেটা দেখে যে আমার মন ভালো থাকবে তা কিন্তু না, কারণ আমি জানি আমি খারাপ কাজ করছি। কারণ তার দিকে আঙ্গুল তুলে উদাহরণ দিত অনেক লোক, যে এই লোকের মতো হও না কেন। সেই হিংসার দৈর্ঘ্য এবং হিংসুটের সংখ্যাও নাকি দিন দিন বেড়ে যাচ্ছিল। সে এলাকায় মুসলমান ছিল খুব বেশি একটা না, তারপরে একদম কম ছিল তাও না। আশেপাশের 2-1টা গ্রামে বেশ কিছু মুসলমান ছিল, তবে হিন্দু ধর্মাবলম্বী এবং যেহেতু ভারতের ঘটনা, ওখানে এই ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষই বেশি ছিল। সাপোর্টিভ কাজে একসাথেই সবাই চলাফেরা করত। গ্রামের লোকজন যেহেতু পাগলই বলতো তাকে, কিন্তু ব্যবহারে কেউ হতাশ হতো না। যারাই তার পাশে ঘেঁষেছে, যারাই তার পাশে ছিল, সবাই বলেছে যে ব্যবহারে এই লোকের মতো কেউ হয় না। সমাজে ভালো থাকাও তো দোষ, তাই ভালো ভালো থাকার দরকার নেই, এরকমই জিনিসটা, যে আমাদের সমাজে ভালো থাকার দরকার নেই, কারণ ভালো থাকলে খারাপদের নজরে পড়তে হয়। এই লোকের বয়স আপনাদের মনে হতে পারে যে লোকটার বয়স তো 65-70, কারণ এরকম জিকির তো এরকম লোক ছাড়া কেউ করার কথা না। কিন্তু আমি যদি বলি এই লোকটার ঘটনা যার ঘটনা বলছি, তার বয়স মাত্র তৎকালীন 22 থেকে 24 বছর বয়স। তখনও পাকিস্তানের সাথে ভাগাভাগি করতে হয়নি ভারতকে, অনেক অনেক দিন আগের কথা। কিন্তু ওই মুহূর্তে এরকম অরাজকতা শুরু হয়েছিল যে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গেছে ততদিনে। আর ভুল বোঝাবুঝির কারণে অনেককে জীবন দিতে হয়েছে। কেউ ইচ্ছাকৃত জীবন নিয়েছে, অথবা যে দোষী না তাকেও জীবন দিতে হয়েছে। ইচ্ছা করে কাউকে জবাই করা হয়েছে, আবার ইচ্ছা করেই কারো জমি দখল করা হয়েছে। ওই সময়টা দেশ ভাগ করার অবস্থা জারি হচ্ছিল। অনেক মুসলিম ততদিনে পাকিস্তানে পাড়ি জমিয়ে গেছে, কিন্তু এই অভাগা ছেলেটা শুধু আল্লাহকেই ডেকে গেছে। ডিভিশন, দেশ, এসব জিনিস তার মধ্যে ছিল না, কারণ সে ভালোবাসে আল্লাহকে। এই ভালোবাসা সবার নজর কেড়েছিল। তেমনি এলাকার লোকজনদের মধ্যে কিছু মানুষের মধ্যে হিংসাও বাড়িয়ে দিয়েছিল ভেতরে বহু গুণ। কখনো কারোর দিকে তাকিয়ে কথা বলে নাই, মাথা নিচু করে সবসময় আল্লাহকে ডাকতো। কিছু বললেও তিনি আল্লাহর রেফারেন্সই দিত। এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, সেটা হিন্দু ধর্মাবলম্বীর কেউ হোক না কেন, আর মুসলিমদের মধ্যে কেউ হোক না কেন। তো ওই মুহূর্তে যখন দাঙ্গা চলছিল, তখন সে একাই নাকি অনেকদিন নামাজ পড়েছে মসজিদের ভেতর। কিছু কিছু মুসল্লি মসজিদে আসতে যেত, কিন্তু পারতো না। সে মুসল্লিদের হাত ধরে নিয়ে আসতো যে নামাজ পড়তে আসেন। রমজানে ঘরে ঘরে দরজা নক করে সবাইকে জাগাতেন খানা খাবার জন্য। নিজের ব্যাপারে কখনো ভাবতো না, হাতে যা থাকতো তাই দান করে দিত। এমন মানুষ আসলে দেখা যেত না। আবার একদম দেখা যেত না ওই মুহূর্তে তাও বলা যায় না, ওই মুহূর্তে এরকম অনেক মানুষই ছিল। ওইদিকে গরম থাকার কারণে বাইরে মানুষ খাট পেতে ঘুমাতো, তিনিও ঘুমাতেন ঘরের বাইরে প্রায় সময়। এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তার ঘর ঠিক করার পরিকল্পনা করছিল ওই মুহূর্তে যখন ঘটনাটা ঘটে। কারণ যার ঘর তিনি আসতেন না বিধায় সবাই চিন্তা করতো যে ঘরে যে ছেলেটা থাকে, ওকে ঘরটা ঠিক করে দিই, আমরা এলাকার লোকজনরা মিলে ওকে ঘরটা ঠিক করে দিই। ওরা ঠিক করলে ছেলেটা থাকতে পারে। ছেলেটা তো কারো ক্ষতি করে নাই, মানে সে ছেলেটা তো সবসময় ভালো কথা বলে সবাইকে। আর ছেলেটা যেহেতু অর্থ করি নাই, সবাই ডিসিশন নেয় যে ঠিক আছে, কিছু মুরব্বীরা মিলে ঠিকই ডিসিশন নেয় যে ঠিক আছে, ওকে আমরা কিছু টাকা পয়সা দিয়ে ঠিক করে দিব। আর ওই মুহূর্তে দাঙ্গার কারণে অনেক কিছুই আটকে ছিল, যেহেতু একটা ভুল বোঝাবুঝির কথা আমি আগেই বলেছি। কিন্তু এর মাঝেই প্রকাশ পায় যে কোনো একটা ঘরের মেয়ে, এই এলাকারই কোনো একটা ঘরের মেয়ে, যে মেয়েটা তাকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। তো যদিও এই ব্যাপারে
ওই লোকের এই মানে রশিদের কোনো খবর ছিল না। আসলে যাই হোক, বোন নাম বলতে ভুলে গেছি। এই লোকের নাম ছিল রশিদ। তার আগে পরে কিছু ছিল না, সবাই তাকে রশিদ বলে ডাকতো। রশিদকে ওই মেয়েটা পছন্দ করতো, সত্যিকারের নাম ছিল তার রশিদ, এখানে কোনো ছদ্মনাম আমরা ব্যবহার করছি না। তো রশিদকে ওই মেয়েটা খুব পছন্দ করতো এবং এলাকার ওই মেয়েটা বিয়ে করতে চেয়েছিল, এবং মুরব্বীগণদের মধ্যে এখানকার যেসব নাম করা মুরব্বীরা ছিল তার মধ্যে নাকি মেয়েটার দাদা ছিল। তো ওই মেয়েটার দাদাকে রশিদের কথা বলে, যেহেতু ওনার বিয়ে কথা হচ্ছে তাই তিনি রশিদকে এই মুহূর্তে বিয়ে করতে চাইছিলেন। মেয়েটার বয়স নাকি তখন খুব বেশি হলে 19 বড় জোর 20 হবে আর কি। এলাকার মধ্যে বেশ ডাক পড়ে যায়, আর মেয়েটার বেশ বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছিল না, যার কারণে রশিদকে তিনি বিয়ে করতে চাইছিলেন। তো ডাকও পড়ে যায়, ওই যে অমুকের মেয়ে রশিদকে বিয়ে করতে চায়। এরকম চলতে থাকায় পরিবারের লোকেরা গরম হয়ে যায়, কারণ কথাটা চলতে চলতে সবার মধ্যে ছড়ায় যায় যে কি ব্যাপার, কবে বিয়ে দিবেন, এই রশিদের সাথে, এই পাগলা রশিদের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। এরকম সামাজিক সামাজিক কলুষিত হচ্ছে পরিবারটা, এরকম অবস্থা আর কি, যে সামাজিক সংকীর্ণতার মধ্যে পড়ে গেছিল। তো তারা আসলে এরকম চাচ্ছিল না, যে তারাও চাচ্ছিল না যে রশিদের সাথে কেন আমার মেয়ের বিয়ে, কিন্তু তার মেয়ে চাচ্ছিল রশিদের সাথে তার সে বিয়ে করতে চায়। কারণ রশিদের মতো মানুষ পাওয়া তো তখন মুশকিল, তখন টাকা পয়সা তিনি এই মেয়েটা দেখেনি, রশিদের মতো টাকা পয়সা দেখেনি। আর পরিবারের লোকজন গরম হয়ে যায়, বেশ রেগে যায় ওই মুহূর্তে। যাই হোক, যেদিন ঘটনায় আসি, ঘটনা হচ্ছে সেদিন বৃষ্টি হবার কারণে রশিদ ছিল ঘরে, নর্মালি রশিদ বাইরে ঘুমাতো। তো চিন্তা করতে পারেন আপনারা কি হয়েছে। হঠাৎ করে শব্দ আসে, আগুনের শব্দ। রশিদ নাকি ঘরে ছিল আর তার বাড়িতে আগুন ধরে যায়। রশিদের ঘরের সাথে 2টা ঘর ছিল, সেগুলোতে আগুন লেগে যায়, আর রশিদের ঘরে 3টা ঘরে টোটালি আগুন লাগে। ওই 2 পরিবারের একজন খালি হালকা আহত হয়, কিন্তু রশিদ ঘরের ভেতরেই থেকে যায়, ও আর বের হতে পারে না। কেন বের হয় নাই, কি জন্য বের হয় নাই সেটা কেউ জানে না, হয়তো টেরই পায় নাই। গভীর রাতের আগুনের শব্দ, গভীর রাতে আগুনের এই শিখা, এই গরম আগুন, ও কিছুই টের পায় নাই। আগুন নেভাতে সবার সময় লাগে, কিন্তু রশিদের ঘরের আগুন ওই মুহূর্তে কেউ নেভায়নি, কারণ যে যারটা নিয়ে ব্যস্ত ছিল, আর ওই বাড়িটা ছিল একটা বাড়ি থেকে একটু দূরে। আর এলাকার লোকজনরাও ওই মুহূর্তে খুব একটা প্রেজেন্ট ছিল তাও না, যেহেতু দাঙ্গা চলছিল, অনেকেই পার্টিশনের কারণে চলে গেছিল অন্য দেশে, মানে পাশের দেশে পাকিস্তানে। প্লাস এলাকার লোকজনরা ওই মুহূর্তে এগিয়ে আসবে কিনা তখন সবাই ঠিক মতো ঘর থেকেই বেরোতে চাইতো না। তো যার যারটা নিয়ে তারা ব্যস্ত ছিল। কিছু কিছু এলাকাবাসী যখন রশিদের ঘরের আগুন নিভায়, তখন তো ঘর পুড়ে ছাই। ভেতরে যখন আগুন নিভানো হয়, ঘরের ভেতরে ঢোকে, কিছু তো ছিল না বাকি, সব আগুনে পুড়ে ছাই ছিল, সব ভেঙে পড়ে চুরমার। তো সবকিছু ছড়ানোর পর রশিদের শক্ত পেঁচানো অ্যাশ লাগানো লাশ পাওয়া যায়, যা অ্যাশ বলতে ছাই মাখানো লাশ পাওয়া যায়, যার চেহারা দেখে ওই মুহূর্তে চেনার উপায় ছিল না। চেনা পরিচিত যারা ছিল তারা সবাই ওই মুহূর্তে খুব জোরে জোরে চিৎকার দেয় যে এটা কিভাবে সম্ভব। রশিদের পরিবারে কেউ ছিল না, তাই কান্না করার লোক এলাকার মুচি ছিল। কান্না করার লোক ছিল চায়ের দোকানদার, শাকের দোকানদার, জেলে, কৃষক শ্রেণীর লোকেরা, যারা আসলে রশিদের সাথে প্রতিদিন কথা বলতো, তারা কান্না করেছে। কিছু মানুষ জানতো না যে রশিদ মারা গেছে, যাদের সাথে তিনি নামাজ পড়তেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা জেনেছেন তারা কান্না করেছে। কিন্তু ওই মুহূর্তে জানার পরও সবাই সবার নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। যে যাই ইয়ানফসি করতে এলাকা ছেড়েছে বহু মানুষ, যাদের সাথে কথা বলতেন, যাদেরকে নামাজের জন্য ডাকতেন, অনেককেই যে সে পায়নি, অনেকেই তাকে পায়নি। তো বোঝেন একটা মানুষ যে রমজান যাদের ঘরে টোকা দিত, সব গরিব মিসকিনদেরকে সাহায্য করতো নিজের না থাকা সত্ত্বেও, আর যেই মেয়েটা সে আসলে মনে প্রাণে রশিদকে বিয়ে করতে চেয়েছিল, তার কি অবস্থা। রশিদ কিছুই জানতো না আসলে এই ব্যাপারে, ও জানতোই না। রশিদের মৃত্যু অনেকেই মেনে নিতে পারছিল না, আর দাঙ্গা শুরু হয়ে গেছিল। এবং যেদিন এরকম আগুন লাগে সেদিন নাকি রশিদের লাশ বের করা হয়, সেদিন এই দাঙ্গা এলাকায় বাড়ি ছিল যে রশিদের লাশটাকে দফন করবে এরকমও লোক ছিল না। রশিদের লাশ ওই মুহূর্তে ওই জায়গায় পড়েছিল, কিন্তু দাঙ্গা লাগবার কারণে সবাই যে যার মতো ছুটছে। তো জানেন এই ঘটনাটা ঘটেছিল, এই ধরনের দাঙ্গা লেগেছিল একটা সময়। যারা ভারতে আছেন তারা আরো ভালো বলতে পারবেন। যাই হোক, রশিদের লাশ গোসল করানোর সময় গোসল করানোর জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না ওই মুহূর্তে। গোসল করাবে কে?
যেই মেয়েটা ছিল, বিয়ে করতে চেয়েছিল, সেও পুরো পরিবার সহ দূরে চলে গেছিল। জানে যে জায়গায় আগুন লেগেছে, কিন্তু ওই মুহূর্তে ওই দিনই আসলে বেশ বড় সড় একটা মারামারি হয় এই যে ওই জায়গাটাতে, ওই যে অঞ্চল ধরে। রশিদকে গোসল করায় কারা জানেন? রশিদকে গোসল করায় সেখানকার একজন জনৈক হিন্দু ধর্মাবলম্বীর একজন লোক, আর তিনি পাশের গ্রাম থেকে একজন চেনা মসজিদের ইমামকে নিয়ে আসেন, যারা দুইজনে মিলে রশিদকে গোসল করায়। আসলে ঘটনা শেয়ার করেছেন ইমাম নিজেই, তার পরিবার থেকে ঘটনা এসছে এখানে। এই ঘটনা অনেকদিন ছিল সেই গ্রামে, এখন তার সেই গ্রামে, এই গ্রাম কত বদলে গেছে, গ্রামই নাই। কিছু বুড়ো খুঁজলে পাওয়া যাবে যারা হয়তো বলতে পারবে, অথবা বলতে পারবে না, ভুলে গেছে। ঘটনায় আসি। লাশ ততক্ষণ পর্যন্ত সেই ঘরে পড়া ছিল। সেই হিন্দু ধর্মাবলম্বীর যে লোকটি ছিল, তিনি ইমাম সাহেবকে নিয়ে আসে। ইমাম আসলে তিনি পাশের গ্রামের তিনি আসে এবং সাথে সাথে চিনে ফেলে, এটা তো রশিদের লাশ, তো বুঝেই যায়। তিনি রশিদকে চিনতেন এবং হয়তো জানতেন না এই নিউজটাই ওই পরের দিন পর্যন্ত। তবে ওই মুহূর্তে সবখানে আগুন ছিল, তাই তখনও এই আগুনের ধোঁয়া আসলে কোন জায়গা থেকে উঠছে এটা বোঝার উপায় ছিল না। ইমাম নিজ হাতে এই পোড়া শরীরে কোনো মতে গোসল দেয়। ইমামের ভাষ্য মতে রাত তখন গভীর, এটা পরের দিনের রাতের কথা। ততক্ষণ পর্যন্ত সারাদিন লাশ এরকম পড়েছিল ঘরের ভেতর, ধরার লোক ছিল না, বা যখন ধরে বের করেছে ওর প্রপার কবরস্থ করার মতো কোনো ধরনের রিচুয়ালস পালন করার লোক ছিল না। রাত তখন গভীর ছিল। তো সন্ধ্যার পর রাত তো গভীর হতে বেশিক্ষণ সময় নেয় নাই, তখন এলাকার মানুষও নাই, তাই কাফনও নাই। কাফন ছাড়াই কোনো মতে বাঁশঝাড়ের পাশে গর্ত করা হয় কবর দেবার জন্য। কোনো মতে, খুব বড় ধরনের গর্তও না, যে পরিমাণ গর্ত মেপে করার কথা সেরকম গর্ত না, কারণ লাশ তো পেঁচিয়ে একদম কুচকে ছিল। বিধায় কোনো মতে লাশটিকে মাটি চাপা দেওয়া হয়, জানাজা হয়, আর সেটাও ইমাম সাহেব একা দেন। ইমাম সাহেব তাদের সন্তানদের বলেছে, বাবা মা শোনো, জীবনের সবচেয়ে কঠিন একটা কাজ হচ্ছে একা জানাজা পড়া, এবং একা জানাজা পড়া গভীর রাতের মধ্যে কুপির আলোয় যে কত কষ্টের তা শুধু আমিই জানি, আর কেউ জানে না। একজন পাশে হিন্দু মানুষ দাঁড়ানো, লাশের তো কোনো ওজন নাই, লাশ ইমাম সাহেব বলেছেন লাশ তিনি একাই উঠিয়ে মাটির ভিতরে চাপা দিয়েছেন, ধরার লাগেনি। অন্ধকার চারিপাশ, কোনো মতে কুপির আলো একজন নিথর মানুষের কুচকুচে কালো দেহকে মাটি চাপা দেওয়া হয়, আর সেখান থেকে আসছিল দুর্দান্ত পচা গন্ধ, পোড়া গন্ধ। জানো, কবরে ইমাম সাহেবের দম চলে যাচ্ছিল, দম ঢুকে যাচ্ছিল। সব যখন ঠিক হয়, এলাকার লোকজনের সমাগম বাড়তে থাকে, যখন ডিভিশন পার্টিশন সব হয়ে যায়, হওয়ার পথে আর কি, কিছু থাকে, কিছু চলে যায় বর্ডার ক্রস করে অন্য গ্রামে। কেউ কেউ জানে রশিদ মারা গেছে, কিন্তু কার কি সব জিনিস চিন্তা করার খবর ওই সময় ছিল না। সবাই নিজের লাইফ, নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ইমাম সাহেবের মসজিদেও লোকের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ভারতীয় হিসেবে পরিচয় পায় অনেক মুসলমান। ঘটনা বেরিয়ে আসতে থাকে ধীরে ধীরে। ওই সময় অনেকের ঘরেই আগুন লাগানো হয়েছিল, এবং আগুন লাগিয়েছিল বেওয়ারিশ খারাপ মানুষগুলা। সেই আগুনের আশ্রয়ে সেই মেয়েটার বাবা আগুন দিয়েছিল রশিদের ঘরে। এটা হচ্ছে আসল ঘটনা। আর বাকিদের তিনি জাগিয়ে দিয়েছিলেন যাতে তারা সেফ হয়ে যায়, যে যার চিন্তায় কোনো মতে বেঁচে ভাগে। আর অভাগা রশিদ হয়তো কে জানে বিসমিল্লাহ বলতে বলতেই মারা যায়, কে জানে আল্লাহকে ভালোবাসা তো সুন্দর করে তাকে আল্লাহ ভালোবেসে নিয়ে যাবে। যে মৃত্যুটাকে আমরা সবাই শহীদ মৃত্যু বলি, বাকি সবই তো তার শহীদের মতোই। এই দুনিয়াটা তার জন্য হয়তো সেই পোড়া ঘরের মতোই কিছুক্ষণ ছিল, রুহটাকে তো আর কেউ পোড়াতে পারেনি। সেই মেয়েটার বিয়ে হয়ে যায় অন্য আরেকজনের সাথে, কিন্তু ঘটনা ঘটে যায় আরেক দিক থেকে। রশিদের মৃত্যুর 7 বছর পরের ঘটনা নাকি, যেরকম যেই লোক আগুন দিয়ে রশিদকে মেরেছিল, সেই মেয়েটার বাবা এবং তার আশেপাশের সাঙ্গপাঙ্গ, যাই হোক, লোকটার মেয়ে নাকি হঠাৎ করেই ওই 5-7 বছর পর রাতের বেলা থেকেই নাকি বিসমিল্লাহ বলা শুরু করে দিয়েছিল। সারাক্ষণ নাকি সেই মহিলা পাগলের মতো বিসমিল্লাহ বলতো। সেই মুহূর্তে সংসার আর করা হয়নি। মেয়ে নাকি নিজেই কথা বলতে বলতে মেয়ে নাকি নিজেই দোয়া করতো বাবার মৃত্যুর, এরকমটা নাকি অনেকে লোকে বলতো। দুই পরিবারের মধ্যে নাকি খারাপ অবস্থা ছিল, মেয়েটার সাথে মেয়েটার পরিবারের সাথে।
তো মেয়েটা নাকি সংসার না করে কোথায় চলে গেছিল, স্বামীও বের করে দিয়েছিল। পরে মেয়েটার আর হদিশ পাওয়া যায় নাই যে কোথায় গেছে। কিন্তু মেয়েটার বাবা ও মাকে কেউ মেরে ফেলেছিল, যাকে কেউ দেখেনি, যেটাকে অনেকটা গায়েবী মৃত্যু বলা হয়। তাদের গ্রামের কোন এক নদীর পাশে নাকি পা উপরে আর মাথা ছিল মাটির ভেতরে গাঁথনি অবস্থায়, দুইজনেরই বাবা মার। এবং সকালে নাকি কৃষকরা কাজ করতে যেয়ে ওনাদের একটা নদীর পাশে এরকম উল্টো অবস্থায় উলঙ্গ করে কেউ গেঁথে রেখেছিল। এখন কথা আসছে, ভেসে এসছে এভাবে যে অনেকে বলে জিনে আসর করে মেরেছে, আবার অনেকে বলে মানুষ করেছে। কোনটা সত্য সেটা উপরের আল্লাহ জানেন। লাশ যখন অনেক কষ্টে বের করা হয়, তাকে মুখের মধ্যে নাকি পোকা লেগেছিল, দূর থেকেই আসছিল, মানে রাতের বেলা অনেক দূর থেকে আসছিল এবং বেশ সময় পার হয়ে গেছিল, যার কারণে পোকা ধরে গেছে নাকি, এটা অনেকে বলে। সেই জানাজাও নাকি ইমাম সাহেব পড়ান। আর তাদেরও কবর দেওয়া হয় সেই বাঁশঝাড়ে, যেই বাঁশঝাড় ধরে রশিদের কবর দেওয়া হয়েছিল। পরে এই বাঁশঝাড়কে কেন্দ্র করে অনেকের কবর হয়েছিল। গ্রামে প্রায় 15-20 বছর পরও নাকি সেই বাঁশঝাড় ছিল, এবং সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে সন্ধ্যার দিকে কেউ হেঁটে যেতে চেত না। পরিবারের ছোট বুড়ো সকলেই নাকি সন্ধ্যার পর হাঁটতে চাইতো না সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে। কেউ কেউ বলতো সেই বাঁশঝাড় ছিল নাকি ওইটাকে কি বলে, আনলাকি বাঁশঝাড় বলে এটাকে, বাংলায় আমি বলতে পারছি না, আনলাকি বাঁশঝাড়। এবং সেই পাশ দিয়ে নাকি সন্ধ্যার দিকে কেউ হাঁটতো না। কিছু কিছু মানুষ বলতো সেখানে নাকি উল্টা মাথাওয়ালা মানুষকে দেখেছে, আবার সেখানে নাকি ওই বাঁশঝাড় থেকে উল্টো হয়ে লাশ ঝুলছে। অনেকেই বিশ্বাস করতো, অনেকেই বিশ্বাস করতো না। যদিও সেই জায়গায় এখন আর সেরকম নাই, ঘর বাড়ি হয়ে কত বদলে গেছে। কোন এলাকার ঘটনা তা বলা যাচ্ছে না, তবে সেই এলাকাকে কেন্দ্র করে বর্তমানে কিছু কিছু ঘটনা আছে কিছু কিছু বাড়িতে। এখনো ধারণা করা হচ্ছে সেটা হয়তো সেই বাঁশঝাড়কে কেন্দ্র করে আশেপাশের ঘর, কিন্তু সেখানেও কোনো ঘটনা যে একদম পাবলিশ করা যাবে বা কি এরকম কোনো ঘটনা না। তবে এই ঘটনাটা অনেকদিন পর্যন্তই বিরাজমান ছিল। পরে ইমাম সাহেবের পরিবার সেখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা খুবই ভয়ানক একটি ঘটনা, যেই ঘটনাটি আমি শুনেছিলাম আমার একজন দাদুর মুখ থেকে। এবং যেই গ্রামকে নিয়ে এই ঘটনাটি, গ্রামটির নাম হচ্ছে মধুপুর। গ্রামের মানুষ একদমই শান্ত স্বভাবের মানুষ, সবাই খুবই সুপ্রিয়। সারাদিনভর কাজ করে রাত্রের বেলাতে খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ঘুমানোই ছিল তাদের প্রধান কাজ। কিন্তু এই গ্রামের কিছু মানুষ ছিল অলস টাইপের, এবং তারা রাত্রের বেলাতে মাছ ধরতে যেত। পাশেই নদী ছিল, সেই নদীতে। তো রাসেল ভাই, এই পাশে না গিয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এবং এই ঘটনাটা মানে ঘটে একটা পুকুরকে নিয়ে, যেই পুকুরটা ছিল গ্রামের একেবারে শেষ মাথায়। পুকুরটা খুব বড় না হলেও আশেপাশের সব মানুষই এই পুকুরটা সম্পর্কে জানে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে রাতের বেলাতে সব জায়গায় মাছ মারা গেলেও এই পুকুরে কেউ মাছ ধরতে যেত না, বা মাছ ধরতে যেতে ভয় পেত। কারণ পুকুরটার চারপাশে ছিল বাঁশঝাড়, কাঁঠাল গাছ, আর ছিল একটা পুরনো বিশাল বড় বট গাছ। বট গাছটার অর্ধেকটা অংশ শুকিয়ে যাওয়া, এবং মানে মনে হচ্ছে যে বেশি দিন বাঁচবে না, কিন্তু এভাবেও বটগাছটা অনেক বছর বেঁচে ছিল। আর সবথেকে ভয়ানক বিষয়টা হচ্ছে যে সেই যে পুকুরটা ছিল, সেই পুকুরের পানিগুলো ছিল একদমই কালো। গ্রামের ছেলেরা সব জায়গায় গোসল করলেও এই পুকুরটাতে কখনোই মানে গোসল করতো না এই ঘটনার পর থেকে। এই ঘটনার আগে সব কিছুই হতো, কিন্তু রাসেল ভাই, সন্ধ্যার পরে এই পুকুরটার একটা অন্য রূপ আসে, অন্যরকম হয়ে যেত। মানে এমন একটা অবস্থা হতো যেন পুকুরটা দেখলেই মানুষ ভয় পেয়ে যেত। গ্রামের বৃদ্ধরা বলতো বহু বছর আগে এক বর্ষার রাতে এই পুকুরটায় ভয়ানক একটা ঘটনা ঘটেছিল। যাই হোক রাসেল ভাই, সেই ঘটনাটা আমি শেষের দিকে বলবো। কিন্তু এই যে পুকুরটা ছিল, এই পুকুরটা নিয়ে একটা ঘটনা আমি আজকে আপনাকে শোনাচ্ছি। সেই ঘটনাটা হচ্ছে, এই পুকুরটাকে মানে সবাই বিশ্বাস করলেও, সবাই ভয় পেলেও, নতুন কিছু ছেলে যারা
শহরে থাকতো, শহর থেকে গ্রামে এসেছে, তারা এই পুকুরটাকে একদমই মানে হন্টেড বা ভুতুড়ে পুকুর হিসেবে একদমই বিশ্বাস করতো না। তাদের মধ্যে অন্যতম ছিল আমার দাদুর সমসাময়িক। তারা, আমার দাদু ছোট ছিল, তাদের থেকে বড় ছিল জসিম, রুবেল, সোহেল, আরেকজন কে ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না রাসেল ভাই। যাই হোক, এই 4 জনের গ্রামে যখন তারা নতুন নতুন এসেছে, তারা দেখে যে খুব সহজেই মানুষ মাছ ধরতে পারে এবং বড় বড় মাছ পাইলে অনেক আনন্দ হয়। যাই হোক, তারা ভাবলো যে মানুষ যেহেতু মাছ মারতেছে, মানুষ যেহেতু মাছ ধরতেছে, আমরা গ্রামের এই যে পুকুরটা আছে সেই পুকুরটা সেচে আমরা মাছ ধরবো। কারণ এই পুকুরটা যদি আমরা মানে সেচতে পারি তাহলে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে। যাই হোক, তারা এরকম একটা যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা দেখে মানে ওই যে পুকুরটার মানে আশেপাশে অনেক জঙ্গল, কচুরিপানা, আগাছা এবং সব কিছু মিলে পুকুরটা একেবারে খুবই ভয়ানক। যখন তারা এরকম একটা সিদ্ধান্ত নেয়, তখন গ্রামের যারা বৃদ্ধ আছে তারা বলে, বাবা তোমরা এই কাজটা করো না, কারণ এই পুকুরটা অনেক ভয়ানক একটা পুকুর। এই পুকুরটার একটা পুরনো ইতিহাস আছে, পুরনো একটা ভয়ঙ্কর ঘটনা আছে। তখন এই যে যারা 4-5 জন ছিল তারা বলে যে আপনি আমাকে ঘটনাটা বলুন, নাহলে আমরা পুকুরটা ছেঁকবো। কিন্তু ওই লোকটা ভয় পেয়ে ঘটনাটা না বলে। যাই হোক, অনেক বাধা হেঁচড়ার পরে তারা সেই পুকুরের মধ্যে মেশিন বসালো এবং মেশিন বসিয়ে সেই পুকুরটা মানে সেকার মানে সেচ করার সিদ্ধান্ত নিল। কিন্তু সেই পুকুরটা ছিল মানে এমন টাইপের যে পানিগুলো তারা কোন দিকে ফেলাবে বা কোন দিকে পড়বে এগুলো ডিসাইড করতে করতে তাদের প্রায় 10টা থেকে 12টা বেজে যায়। এবং এই সময়ের মধ্যে তারা দেখে যে সব পাশে খুবই শুনশান একটা নীরবতা বিরাজ করতে থাকে। কিন্তু তারা যেহেতু অনেক কয়জন ছিল, এই জন্য তারা একদমই ভয় পাচ্ছিল না। যাই হোক রাসেল ভাই, এরপর তারা মেশিন স্টার্ট করে মেশিনটা স্টার্ট দেয়। এই মেশিনের ঘর ঘর শব্দ এত মানে প্রকট হচ্ছিল যেন তাদের ভয়ের কোনো মানে লেশ মাত্র ছিল না, কারণ এত শব্দের মধ্যে কে কি করবে না করবে এগুলো তাদের কোনো চিন্তাই নেই। যাই হোক, পুকুরের পানি আস্তে আস্তে কমতে লাগলো এবং তখনই সবাই দেখলো যে মানে পুকুরের ভিতর থেকে যে মাছগুলো ছিল সেই মাছগুলো মানে এতভাবে লাফালাফি করতেছে, সেই রকম আর কি অবস্থা। তো হঠাৎ করে জসিম বলে উঠলো, এই পুকুরে তো অনেক মাছ রে, এই জন্য মনে হয় আমাদেরকে এই পুকুরটা মানে সেচতে দেওয়া হয় নাই। যাই হোক, এই পুকুরটার মাছ আজকে আমরা ভালো মাছ পারবো। তখন মানে প্রায় রাত 3টা পরে আর কি, 4টা 4:30 বাজে। তখন দেখলো যে পুকুরের মাছগুলো এত বড় বড় হচ্ছে যেন সবাই মানে আজকে মাছ অনেক মারতে পারবে। যাই হোক, এরপর তারা দেখলো যে পানি অল্প অল্প আছে কিন্তু মাছ ধরা যাবে। তখন তারা সবাই আনন্দে মাছ ধরতে শুরু করলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই দেখলো যে মানে তারা যখন নামছে, যতটুকু পানি ছিল অনেকক্ষণ ধরে তারা মাছ ধরছে, কিন্তু পানি আর শুকাচ্ছে না। চারপাশে পানি শুকিয়ে কাদা হয়ে গেছে, কিন্তু মাঝখানের যে একটা গোল জায়গা ছিল, তারা যেই জায়গাটার মধ্যে পাইপ দিয়ে পানিটা তুলে ফেলতেছে, সেই জায়গাটার পানি একদমই কমতেছে না। মানে কি একটা আশ্চর্য বিষয়। তখন তাদের মধ্যে যে সিনিয়র ছিল রুবেল বলল যে কিরে, ওই অংশের পানি তো একদমই কমছে না, কারণটা কি? তখন সবাই মানে উপরে উঠে দেখতেছে যে আসলে পাম্পের যে মুখটা আছে সেই মুখটা দিয়ে পানি বের হচ্ছে কিনা। কিন্তু সবাই দেখলো যে না, সব ঠিকঠাকই আছে, পানি বের হচ্ছে, সব কিছুই হচ্ছে। কিন্তু ওই মাঝখানের যে অংশটা ছিল সেই অংশটার অস্বাভাবিকভাবে মানে একটা গভীর গর্ত হয়ে আছে এবং সেখানে পানি জমে আছে। এরপর জসিম বলল, আরে হয়তো সেখানে একটা গর্ত আছে এবং সেই গর্তের পানিগুলো উঠতেছে না। যাই হোক, আমরা আগে এই গর্তটা কতটুকু গভীর সেটা দেখার চেষ্টা করি। তখন তারা উপর থেকে একটা বাঁশ নিয়ে এসে সেই গর্তর মধ্যে মানে গভীরতাটা কতটুকু সেটা মাপতে গেল। কিন্তু বাঁশটা যখনই পানিতে ঢুকিয়ে দিল, 1 হাত, 2 হাত, 3 হাত এভাবে দেওয়ার পরেই দেখলো যে বাঁশটার কোনো গভীরতাই খুঁজে পাচ্ছে না, বাঁশটাই তলিয়ে গেছে। তখন জসিম অবাক হয়ে বলল, ওরে ভাই, এটা এত গভীর!
তখন রুবেল বেশ খানিকটা হাসলো, বলল যে আরে এই পুকুরে তো এত পানি থাকার কথা না। তখন সবাই বেশ খানিকটা অবাক হলো, কিন্তু তারা ওই মোটরটা যে ছিল সেই মোটরটা চালাতেই থাকলো, আরও জোরে পানি বাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই পানির মাঝখান থেকে একটা শব্দ হলো, ছপ করে। এই শব্দটা শুনে সবাই একদমই নিস্তব্ধ হয়ে গেল, কারণ তাদের মনে হলো যেন পানির নিচে কিছু একটা হাঁটছে বা কোনো কিছুর একটা শব্দ হচ্ছে। আর ঠিক তখনই সোহেল বলে উঠল, হয়তো বড় কোনো মাছ হবে রে। কিন্তু তার কিছুক্ষণ পর আবারও একটা শব্দ হলো, এবং এই শব্দ শুনে তাদের কারো মনে হচ্ছিল না যে সেটা কোনো মাছ। তারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছে এটা কারো পায়ের শব্দ। তখনও মানে একদমই পরিষ্কার যে হবে, পরিষ্কার হয়নি, কারণ তখন রাত ছিল অনেক বড়, 4টা বা 4:30 নাগাদ, তখনও অনেক রাত আর কি। তারপর এরা সবাই ভাবলো যে ঠিক যাই হোক, ওই অংশটা আমরা আর কি, ওই যে গভীর যে অংশটা আছে সেই গভীর অংশটা আমরা মাছ ধরবো না, উপরে যে মাছগুলো আছে সেই মাছগুলোই আমরা ধরবো। 4 জনে আবার তারা মাছ ধরতে শুরু করলো। যাই হোক, পানি এইরকম একটা অবস্থা যে পানি মানে তারা মাছ ধরতেছে, ওই দিক দিয়ে মোটর চলতেছে, বলে যে মাছ ধরা বা উপরের মাছ ধরা শেষ হলে যতটুকু থাকে তো পরটুকু দেখা যাবে। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, কিরে সামনে এইটা কিরে? তখন সবাই অবাক হয়ে গেল, কিরে কি দেখছে কি দেখছে? তখন 4 জনে দৌড়ে ওই যে দেখছে আর কি তার কাছে চলে গেল, এবং তারা দেখলো যে কাদো মাখা একটা পুরনো পিতলের নূপুর পড়ে আছে। এবং এই নূপুরটা দেখে সবাই হাসতে শুরু করলো, আরে বাবু, তুই এই সামান্য একটা নূপুর দেখে এত ভয় পাইলি? কারো হয়তো নূপুর টুপুর পড়ে গেছে গোসল দেওয়ার সময়। তখন তাদের মধ্যে যে সিনিয়র ছিল রুবেল সেটাকে হাতে তুলে নিল, এবং ভুল হয়েছে, নিতে যাবে ঠিক সঙ্গে সঙ্গেই পিছন থেকে জসিম বলল, ওটা ধরিস না রে, ওটা ধরলে সমস্যা হতে পারে। তখন রুবেল মুখ ভরে হাসলো, এবং হাসতে হাসতেই সেই যে নূপুরটা ছিল সেই নূপুরটা হাতে নিল। আর নূপুরটা হাতে নেওয়ার সাথে সাথেই তাদের যে মেশিনটা ছিল, ডিজেল চালিত মেশিন, সেই মেশিনটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এবং এই বন্ধ হওয়ার পর চতুর্দিকে এমন একটা নিস্তব্ধতা ছুঁয়ে গেল, যেন মনে হচ্ছে যে তাদের নিজেদের যে নিঃশ্বাসটা নিচ্ছে, এই নিঃশ্বাসটাও শোনা যাচ্ছে। মানে পরিবেশটা এতটা ঠান্ডা হয়ে গেছে। এবং এটা শোনার পর তাদের মনে হচ্ছে যে আসলে খুব শব্দ ছিল এতক্ষণ, এবং হঠাৎ করে মেশিনটা বন্ধ হওয়ার পরে তাদের কাছে এরকম লাগতেছে। যাই হোক, বলো যে সোহেল তাদের মধ্যে, সে একটু শ্যালো মেশিন স্টার্টেশন ভালো জানে। সে বললো যে তোরা মাছ ধরতে থাক, আর নূপুরটা এক সাইডে রেখে দে, আমি দেখি যে মেশিনটা স্টার্ট করা যায় কিনা। যাই হোক, সোহেল মেশিনের কাছে গিয়ে মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মেশিনটা স্টার্ট নিচ্ছে না। 1 বার 2 বার 3 বার একদমই তার শরীরের ঘাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই মেশিনটা স্টার্ট নিচ্ছে না। 5ম বার যখন চেষ্টা করলো, তখন মেশিনটা একদম বিকট শব্দ করে স্টার্ট নিল, কিন্তু পাম্পটা যে ছিল, মুখটা যে ছিল, সেই মুখটা দিয়ে কোনোভাবেই পানি বের হচ্ছে না, বরং পাইপের ভিতর থেকে পানি উল্টো দিকে উঠতে শুরু করলো। এটা দেখে সোহেল খুব ভয় পেল, এবং সাথে সাথেই পাইপটা ছেড়ে দিল। আর ঠিক তখনই পুকুরের মাঝখানের পানি একটা বৃত্ত আকার তৈরি করলো। তারপর সেই পানির মাঝখান থেকে ধীরে ধীরে একটা মানুষের মাথা ভেসে উঠল। এই মাথাটা দেখে তাদের মধ্যে থাকা 4 জনেই একদম ভয়ে জমে গেল। মাথাটা ঠিক পিছনে ফিরেছিল, চুলগুলো পানির উপরে ভাসতেছিল। এটা দেখে একে অপরের ফিসফিস করে বলতেছিল, কিরে ওটা কিরে, কিরে ওটা কিরে? কিন্তু কেউ কোনো কিছু বুঝতে পারল না। সবাই এপাশ ওপাশ করে ভালোভাবে দেখতে শুরু করলো, শুধু চতুর্দিকে কালো চুল ছাড়া আর কিছুই দেখতে পারল না তারা। তারপর হঠাৎ করেই সেই পানির মাথাটা থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ আসলো। আওয়াজটা ঠিক এরকম, আমার নূপুরটা দে। এটা শুনেই রুবেলের হাত কাঁপতে কাঁপতে তার হাতে থাকা যে নূপুরটা ছিল সেই নূপুরটা পড়ে গেল।
এবং নুপুরটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই কেমন যেন মানে লোহায় লোহায় আঘাত হলে যেরকম ঝনঝন করে শব্দ ওঠে, ঠিক সেরকম ঝনঝন করে শব্দ উঠল। আর সঙ্গে সঙ্গেই রুবেল ঘুরে পিছনের দিকে তাকালো। তারপরেই সেই পানিতে থাকা যে মাথাটা ছিল, সেই মাথাটার পাশ থেকে একটা হাত বের হলো। হাতটা অস্বাভাবিকভাবে লম্বা, আঙুলগুলো কাদায় আঁকড়ে ধরলো এবং এটা দেখে জসিম খুব জোরে একটা চিৎকার মেরে সেখান থেকে সবাই দৌড়ে পাড়ের দিকে দৌড় দিল। কিন্তু রুবেল ততক্ষণে মানে ওই যে তার হাত থেকে পড়ে গেছে, জম লেগে গেছে, সে সেখান থেকে একদমই দৌড়াতে পারছে না এবং দীর্ঘক্ষণ সেই একভাবে দাঁড়িয়ে থাকার কারণে তার পাশে যে কাদাগুলো ছিল সেই কাদাগুলো তাকে আটকে ধরে রেখেছে। এরপর সে চিৎকার করে উঠল, ভাই আমাকে টান দে, ভাই আমাকে টান দে। জসিম এবং সোহেল তারা মানে ফিরে গিয়ে তার হাত ধরে টানতে থাকলো, কিন্তু রুবেলের পা যেন নিচ থেকে কেউ এমনভাবে ধরে রেখেছে, কোনোভাবেই তারা মানে টেনে তুলতে পারছে না। কাদার পানি এখন আস্তে আস্তে তার হাঁটু ছড়িয়ে গেছে, তার কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে রুবেল। রুবেল এবার চিৎকার করে উঠল, কেউ আমার পা ধরে পিছনের দিকে টানতেছে। তখন জসিম নিচের দিকে তাকালো আর দেখলো কাদর ভিতর থেকে সেই যে কালো হাতটা ছিল, সেই হাতটা রুবেলের গোড়ালি শক্ত করে ধরে রেখেছে। জসিম হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, ঠিক তখনই কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলছে, ওকে নিয়ে যেও না। এরপরে জসিম ভয়ে রুবেলকে ছেড়ে দিল। রুবেল কাদার মধ্যে আরো নিচে ডুবতে শুরু করলো, শুধু তার হাত মাথা দেখা যাচ্ছে। সে চিৎকার করছে, জসিম আমাকে ছাড়িস না, আমাকে টানে ধর। জসিম মানে তার আর্তনাদ দেখে আর টিকতে পারল না, সাথে সাথে আবারও তাকে ধরতে এগিয়ে গেল। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে হঠাৎ করে পানি ফুলে উঠল, ছপ করে একটা পানি, এবং সেই বিশাল ঢেউ এসে পুরো কাদা দিয়ে ভিজে দিল সেই চারজন। এবং সাথে সাথেই চারজনের চোখের সামনে দেখলো রুবেল একদম মাটির মধ্যে অদৃশ্য হয়ে গেল। সবাই চিৎকার করতে লাগলো, এত জোরে জোরে চিৎকার যেন মানে তাদের গলা ফেটে যাচ্ছে। সাথে সাথেই পুকুরটা আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। জসিম পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করলো, কোথাও রুবেল নেই। তারপর পুকুরের মাঝখান থেকে হঠাৎ করে রুবেলের গলা ভেসে উঠল, আমি এখানে। এবং এটা দেখেই সবাই একদমই থেমে গেল। এরপর সবাই চিৎকার করতে শুরু করলো, রুবেল রুবেল, কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ করে আবারও উত্তর এলো, আমি এখানে। কিন্তু এবার গলাটা পুকুরের মাঝখান থেকে নয়, তাদের ঠিক পিছন থেকে আসছে। চারজনের পিছনে ঘুরে তাকিয়ে দেখলো রুবেল তাদের পিছনে একদমই দাঁড়িয়ে আছে, ভেজা কাপড় পরা, মাথা নিচু, চোখগুলো একদমই দেখা যাচ্ছে না। জসিম এক দৌড়ে রুবেলের কাছে গিয়ে বলল, কিরে তুই কোথায় ছিলি? তখন রুবেল কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে বলল, আমার নুপুরটা দে। জসিম পিছিয়ে গেল, কারণ রুবেল তো ছেলে, তার নুপুর থাকার কথা না। এটা মানে কি বলছে সে? এরপর আস্তে আস্তে রুবেল মাথা তুলল, আর তখন তারা চারজনে দেখলো রুবেলের চোখ পুরো কালো হয়ে গেছে এবং মুখে অদ্ভুত রকমের হাসি, এমন একটা হাসি যেই হাসিটা কোনো পিশাচ বা কোনো মাছ খেকো শয়তানের। এবং সে বলল, এটা আমার না। তারপর পিছনের পুকুরের পিছনের দিক থেকে তাকিয়ে বলল, এটা ওর। মানে রুবেল বলছে যে এই নুপুরটা আমার না, এই নুপুরটা ওই যে পুকুরে যে মানে যেখানে পানি শুকাচ্ছে না ওই দিকে তাকিয়ে বললো ওখানে। আর ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে আবারও সেই নারী কণ্ঠ ভেসে আসলো, নুপুরটা আমাকে ফেরত দাও। এরপর রুবেল হঠাৎ করেই কাঁদতে শুরু করলো, তারপর মাটিতে পড়ে গেল। এরপরেই সব কিছু শান্ত হয়ে গেল এবং তারা চারজন মানে হতনত করে রুবেলকে ধরে পুকুরের পাড়ে নিয়ে এলো। এরপরে তারা পুকুর থেকে পানি তুলে রুবেলকে পরিষ্কার করছে। আর ঠিক তখনই তারা দেখলো যে চারপাশে ভোর হয়ে গেছে এবং ভোরের দিকে গ্রামের মানুষ এসে তাদের সবাইকে বাড়ি নিয়ে গেল। আর দেখলো তখনও রুবেল একদমই অচেতন। সবাই ভাবছিল সে হয়তো জ্ঞান হারিয়েছে, কিন্তু সকালবেলা যখন রুবেলের জ্ঞান ফিরল তখন সে একটা কথাই বলল,
আমি পানির নিচে একটা ঘর দেখেছি। এটা দেখে সবাই চুপ হয়ে গেল এবং সে বলল, ঘরের ভিতরে অনেকগুলো মানুষ বসা ছিল। সবাই চুপ করেছিল, তাদের মুখ দেখা যাচ্ছিল না, আর মাঝখানে শুধু একজন মহিলা বসেছিল। তারপর রুবেল আবারও কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে বলেছে প্রতি বছর একজন করে মানুষ ওই পুকুরে নামবে এবং তাকে সে খেয়ে ফেলবে। এই ঘটনার পর গ্রামের লোকরা পুকুরটা আর ব্যবহার করলো না। পুকুরের মাঝখানে সেই যে গভীর অংশটা ছিল সেখানে পরদিন মাটি ফেলে ভরাট করার চেষ্টা হলো, কিন্তু যতই মাটি দিচ্ছে ততই যেন সেটাকে একদমই আবার মাটিগুলো কোথায় যেন পড়ে যাচ্ছে, কোথায় যেন চলে যাচ্ছে, কোনো কিছুই কেউ বুঝতে পারতেছে না। শেষ পর্যন্ত সেই পুকুরটা একদমই পরিত্যক্ত হয়ে যায়। এর কয়েক মাস পর রুবেল একদমই স্বাভাবিক জীবনে ফিরে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার যে প্রতি বছর বর্ষার প্রথম রাতে রুবেল ঘরের বাইরে কেউ মানে একজন নূপুর পরে হাঁটতেছে বা নূপুরের একটা শব্দ সে শুনতে পায়, এবং এই শব্দটা শুনে সে দরজা মানে খুলতো না। কিন্তু এক রাতে তার মা ভুল করে দরজা খুলে ফেলেছিল আর দেখলো যে বাইরে আসলে কেউ নেই, শুধু উঠোনের মধ্যে ছোট ছোট ভেজা পায়ের দাগ। পায়ের ছাপগুলো যেন ওই দরজা থেকে শুরু হয়েছে এবং ওই যে পুকুর পাড়টা ছিল সেই পুকুর পাড়ের কাছে গিয়ে একদম শেষ হয়ে যায়। সোজা মানে এইরকম কিছু অদ্ভুত ঘটনা আসলে রুবেলের সাথে ঘটতে থাকে প্রায় অনেক কয়েক বছর। এরপর রুবেলকে একজন ভালো কবিরাজ দেখা হয়, আধুনিক কবিরাজ, এবং এই কবিরাজ দেখার পর কবিরাজ রুবেলের কোমরে একটা তাবিজ বেঁধে দেয়। যেই তাবিজটা পাওয়ার পর রুবেলের আর পরের বছর থেকে কোনো কিছু দেখে না। কিন্তু রাসেল ভাই, ওই যে পুকুরটা ছিল মধুপুর গ্রামের, সেই পুকুরটাকে এখন ভরাট করা হয়েছে। সেই পুকুরটার মানে এখন আবাদ সাবাদও হয়, আর এখন তেমন কোনো ভৌতিক ঘটনা বা ভয়ানক ঘটনা শোনা যায় না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমরা সরাসরি শুভর ঘটনায় চলে যাই। শুভর বাবা সরকারি চাকরিজীবী ছিলেন এবং তার ছিল বদলির চাকরি। শুভর বাবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরি করেছেন। যখনকার ঘটনা তখন শুভর বয়স 10 কি 11 বছর এবং তার বাবা সবেমাত্র খুলনা থেকে বদলি হয়ে রাজশাহী এসেছেন। শুভর পরিবারে ছিল শুভর বাবা, মা, শুভ এবং তার 1 থেকে 1.5 বছর বয়সী বোন। শুভর বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে তাদের জন্য রাজশাহীতে একটা সরকারি বাসভবন বরাদ্দ ছিল। শুভর বাবা তার ফ্যামিলি নিয়ে সরাসরি সেই বাসায় ওঠেন। সেই বাসার বর্ণনা যদি আমি আপনাদের দেই, সেটা হবে অনেকটা এরকম। সেই বাসাটা ছিল একটা ডুপ্লেক্স বাংলো এবং সেই বাংলোর চারপাশে একটা বিশাল এরিয়া বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল। বাংলোটির চারপাশে জনবসতি নেই বললেই চলে। শুভর বাবা মা যখন এই বাসাটিতে ওঠেন তখন তারা চিন্তা করেন যে তারা কিছুদিন নিরিবিলিতে থাকতে পারবেন। কিন্তু একদিন পরেই শুভর মার কাছে এই বাসাটা একটু অদ্ভুত মনে হয়। তার কাছে একটু ভয় ভয় লাগতে থাকে। তার প্রায় মনে হয় বিভিন্ন জায়গায় তিনি ছায়ামূর্তি দেখতে পান এবং তিনি প্রায় কোনো একজনের অস্তিত্ব টের পান যাকে তিনি চোখে দেখতে পাচ্ছেন না। তিনি এই ব্যাপারটা তার হাজবেন্ডের সাথে অর্থাৎ শুভর বাবার সাথে শেয়ার করেন। শুভর বাবা তার স্ত্রীকে বলেন, অর্থাৎ শুভর মাকে বলেন যে তুমি নতুন জায়গায় এসেছো, তো এই কারণে তোমার একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, কয়েকদিন যেতে দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। শুভর মাও মনে করেন হতে পারে নতুন জায়গা, এ কারণে হয়তো আমার এরকম মনে হচ্ছে। তো ব্যাপারটা শুভর মাও অতটা আমলে নেন না। এর 2 দিন পর একদিন সন্ধেবেলা বাসায় ছিল শুভর মা, শুভর বোন। শুভর বাবা তখন অফিসে। শুভর মা সেই সন্ধেবেলা তার বাড়িতে প্রচুর আগরবাতির গন্ধ পান। তিনি খুবই অবাক হয়ে যান। তিনি তো নিজের বাসায় আগরবাতি জ্বালাননি এবং তার বাসার আশেপাশেও কোনো ঘর বাড়ি নেই যাতে তিনি মনে করবেন যে সেই ঘরে আগরবাতি জ্বালানোর কারণে তার বাসায় চলে এসেছে সেই গন্ধ। কিন্তু তিনি সেই গন্ধ খুব তীব্রভাবে পাচ্ছেন। তিনি তার ছেলে শুভকে জিজ্ঞেস করেন যে শুভ কোনো গন্ধ পাচ্ছে কিনা, কিন্তু শুভ বলে যে সে কোনো গন্ধই পাচ্ছে না। এই গন্ধটা 1 থেকে 1.5 ঘন্টা ছিল, এরপর চলে যায়। রাতের বেলা শুভর বাবা যখন বাসায় আসেন তখন শুভর মা তার স্বামীকে এই ঘটনাটা বলেন।
এই ঘটনাটিও শুভর বাবা ততটা আমলে নেন না, এবং শুভর মাও মনে করতে থাকেন এটা হয়তো তিনি ফিল করতেছেন, কারণ শুভ তো কোনো গন্ধ পাচ্ছে না, এটা হয়তো তার মনেরই ভুল। এভাবেই তারা দিন কাটাতে থাকে সেই বাড়িতে। একদিন রাতের বেলা শুভর বাবা মা যখন ঘুমাচ্ছিলেন, তখন তাদের ঘুম ভেঙে যায় শুভর কান্নার শব্দে। তারা খুব দ্রুত তাদের ছেলের রুমে আসেন। তারা এসে দেখতে পান শুভর রুমে শুভ তার বিছানায় বসে কাঁদছে। তখন শুভর মা শুভকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন শুভ বলে যে তার পিঠে খুব ব্যথা। শুভর মা যখন শুভর গেঞ্জি খুলে ফেলেন, তখন তিনি দেখেন তার ছেলের পিঠে 3টা নখের আঁচড়, এবং আঁচড়গুলো খুব লম্বা। তিনি খুব অবাক হয়ে যান। তিনি শুভকে জিজ্ঞেস করেন, কিরে, এই ব্যথা কিভাবে পেলি? তখন শুভ বলে যে আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম। শুভ যখন ঘুমাচ্ছিল, তখন সে স্বপ্নে দেখে যে তার বিছানার পাশে একটা বুড়ি এসে দাঁড়িয়েছে। সে বুড়ির চেহারা দেখতে খুবই ভয়ানক, এবং সে বুড়ির কপালে 3টা লাল দাগ দেওয়া। সেই বুড়িটা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে এবং একটা হাত দিয়ে শুভকে ধাক্কা দিচ্ছে। শুভ ভয়ে জমে যায়। সে শুধু ফেল ফেল করে তাকিয়ে সেই বৃদ্ধার মুখের দিকেই তাকিয়েছিল। হঠাৎ করে সে বৃদ্ধা শুভকে একটা টান দিয়ে বসিয়ে ফেলে এবং তার আরেকটা হাত দিয়ে শুভর পিঠে খুব জোরে একটা আঁচড় কেটে দেয়। সেই আঁচড়ের যন্ত্রণায় শুভ চিৎকার করে ওঠে। তখনই শুভর ঘুম ভাঙে, এবং শুভ ঘুম ভাঙার পর দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, কিন্তু তার পিঠে প্রচন্ড ব্যথা করছে। সেই ব্যথায় সে কান্না করছিল। এই ঘটনা দেখার পর শুভর মা খুব ভয় পেয়ে যান, কিন্তু শুভর বাবা বলেন যে ও নিজেই ঘুমের মধ্যে নিজের পিঠে এরকম আঁচড় দিয়েছে, এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। কিন্তু শুভর বাবা এটা চিন্তা করেন না যে তার ছেলের হাত পিঠের সেই জায়গায় যাবে না যেই জায়গায় সেই 3টা আঁচড়ের দাগ ছিল। তারা ব্যাপারটিকে নর্মাল মনে করেই সেদিনের মতো শুভকে শান্ত করে শুভর সাথেই তারা ঘুমিয়ে পড়েন। এই ঘটনার 1 সপ্তাহ পর একদিন দুপুরবেলা শুভর বোন খুবই কান্নাকাটি শুরু করে। শুভর মা যখন তার মেয়েকে দেখতে যান, তখন তিনি দেখতে পান তার মেয়ের মাথা ডান দিকে ঘোরানো। তিনি অনেক চেষ্টা করেও তার মেয়ের মাথা সোজা করতে পারছেন না, এবং তার মেয়ে কেঁদেই চলছে। তার গায়ের রং কাঁদতে কাঁদতে নীল হয়ে গেছে। শুভর মা খুব ভয় পেয়ে যান। তিনি তার স্বামীকে ফোন দেন। শুভর বাবা চলে আসেন। তিনি এসে তার মেয়েকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পর তার মেয়ে একেবারেই স্বাভাবিক। ডাক্তাররাও কোনো সমস্যা খুঁজে পান না। শুভর মা এবং বাবা দুজনে একটু অবাক হয়ে যান। শুভর বাবাও একটু নড়ে চড়ে বসেন। তিনি চিন্তা করতে থাকেন যে এই বাসায় ওঠার পরেই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এটা কারণ কি। তিনি এরপরও ব্যাপারটা অতটা মাথায় নেন না, এবং তারা এই বিষয়গুলো নিয়ে আশেপাশে জিজ্ঞাসা করতে পারছিল না। কারণ 1, তারা নতুন এসেছে এই জায়গায়, 2, তাদের বাড়ির আশেপাশে কোনো জনবসতি নেই। এ কারণে আসলে তারা এরকম খোঁজ খবর নিতে পারছে না। আর শুভর বাবা এসব বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী না তাদের কলিগদের সাথে, তাই তারা এই বিষয়টা নিয়ে আসলে বেশি কিছু জানতেও পারছিল না। একদিন রাতের বেলা শুভর মা যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় একটা শব্দে। তিনি বোঝার চেষ্টা করেন শব্দটা কোত্থেকে আসছে। তখন তিনি বুঝতে পারেন যে শব্দটা আসছে তার খাটের নিচ থেকে। তিনি একটু অবাক হয়ে যান। তিনি প্রথমে চিন্তা করেন হয়তো ইঁদুর বা তেলাপোকা শব্দ করছে, কিন্তু শব্দের মাত্রা ধীরে ধীরে এত বেড়ে যায় যে শুভর মা একটু অবাক হন। তিনি বিছানা থেকে নামেন এবং লাইট না জ্বালিয়েই তিনি খাটের নিচে উকি দেন। তিনি যখন খাটের নিচে উকি দেওয়ার সাথে সাথে তিনি দেখতে পান ঠিক তার চোখের সামনে 2টা চোখ জ্বলজ্বল করছে। তিনি এটা দেখে একটা চিৎকার দিয়ে পেছনে পড়ে যান। তার চিৎকারে শুভর বাবার ঘুম ভাঙে। শুভর বাবা ঘুম ভেঙে উঠে দেখেন তার স্ত্রী ফ্লোরে শুয়ে চিৎকার করছে। তিনি দ্রুত ঘরের লাইট জ্বালান এবং তার স্ত্রীর কাছে যান। তার স্ত্রী কিছু বলতে পারছিল না, শুধু হাত দিয়ে খাটের নিচে দেখাচ্ছিল। শুভর বাবা যখন খাটের নিচে উকি দেন, তিনি সেখানে কিচ্ছু দেখতে পান না। এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে শান্ত করেন এবং পরে শুভর মা শুভর বাবাকে এই ঘটনাটা বলে। শুভর বাবা সেদিন রাতের মতো তার স্ত্রীকে ঠান্ডা করে ঘুম পাড়িয়ে দেন।
এই ঘটনার কিছুদিন পর শুভদের বাসায়, শুভদের গ্রামের বাড়ি থেকে শুভর এক চাচা বেড়াতে আসেন। তিনি কয়েকদিন থাকবেন। যেদিন সেই চাচা বেড়াতে আসেন সেদিন রাতের বেলা তার চাচা যেই রুমে ঘুমাচ্ছিলেন সেই রুমে তার মা অর্থাৎ শুভর মা এসে বলে যান যে আপনি একটু সাবধানে ঘুমাবেন, কারণ এখানে হয়তো কোনো অস্বাভাবিক জিনিস থাকতে পারে। আমরা বেশ কয়েকদিন যাবতীয় এই ধরনের কিছু ফেস করছি। এই কথা শোনার পর শুভর সেই চাচা হেসে ওঠেন। তিনি বলেন যে তিনি গ্রামের ছেলে, তিনি এগুলাতে ভয় পান না, এবং তিনি মনে করেন হয়তো শুভর মা তার সাথে মজা করছে। পরদিন সকালবেলা তারা যখন নাস্তার টেবিলে একসাথে বসেন তখন শুভর বাবা, শুভর মা দেখতে পায় তাদের সেই গ্রামের আত্মীয় অর্থাৎ শুভর চাচার মুখ খুব গম্ভীর। শুভর বাবা তার সেই ভাইকে জিজ্ঞেস করেন যে কি সমস্যা। তখন শুভর চাচা বলেন যে আপনারা এই বাসাটা ছেড়ে চলে যান, কারণ এই বাসাটা ভালো না। কালকে ভাবি আমাকে এই বিষয়টা বলেছিল, আমি ব্যাপারটা আমলে নিইনি, কিন্তু আমি রাতের বেলা একটা অদ্ভুত বিষয় দেখেছি। তখন শুভর বাবা বলেন যে কি দেখেছিস? তখন শুভর চাচা বলেন তখন তিনি যখন ঘুমাচ্ছিলেন, যখন তিনি ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন তখন রাত 12টা 12:30 মতো বাজে। তার রুমটা ছিল নিচতলায় এবং তার জানালা দিয়ে সামনের কিছুটা অংশ দেখা যেত। সেখানে কিছু গাছপালা ছিল, কয়েকটা ফুলের গাছ ছিল সেখানে। তিনি ঘুমাবার আগে সেই জানালার সামনে গিয়ে দাঁড়াবার পর তিনি দেখতে পান সেই তার থেকে 2 থেকে 3 হাত সামনে দিয়ে একটা বুড়ি মহিলা হেঁটে চলে গেল। তিনি প্রথমে একটু অবাক হন, কারণ রাত 12:30 বাজে এবং জায়গাটা রেস্ট্রিক্টেড, বাইরের কেউ ভেতরে ঢোকার কথা না। তার চাচা আসার পর থেকে তিনি এই বৃদ্ধ মহিলাটাকে দেখেননি। তার মানে হচ্ছে এই মহিলাটা এই বাসার কেউ না, কিন্তু তার চোখের সামনে দিয়েই সেই মহিলাটা একটু আগে হেঁটে গেল। তিনি প্রথমে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জানালাটা খোলার পর তিনি ভালো করে উকি দিয়ে দেখার চেষ্টা করেন যে তিনি যে বৃদ্ধা মহিলাটাকে দেখলেন সে কোথায় গেল। তিনি যখন উকি দিয়ে দেখার চেষ্টা করলেন তখন তিনি দেখেন যে সেখানে কেউ নেই। এত দ্রুত সেই মহিলার এখান থেকে চলে যাওয়ার কথা না। তিনি একটু ভয় পেয়ে যান। তিনি যখন জানালা লাগিয়ে শুয়ে পড়বেন চিন্তা করছেন, এবং যখন তিনি জানালা লাগিয়ে ফেললেন ঠিক তখনই তার মনে হলো কে জানি জানালায় খুব সজোরে একটা ধাক্কা দিল। ধাক্কাটা এত জোরে ছিল যে তার চাচা কেঁপে ওঠেন। তিনি খুব দ্রুত পর্দা টেনে তার বিছানায় শুয়ে পড়েন এবং সারা রাত সেই জানালায় তিনি বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান, এমনকি তার নাম ধরেও কেউ ডাকাডাকি করছিল। এই কথা শোনার পর শুভর বাবা খুব ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন যে হয়তো কোনো অসুবিধা আছে এই বাসায়, কারণ তার এই ভাই মিথ্যা কথা বলার লোক না। সেই চাচা অর্থাৎ শুভ সেই চাচা সেদিনই চলে যান। পরের দিন একটা মর্মান্তিক ঘটনা ঘটে শুভর সাথে। শুভ দুপুরবেলা তার ছাদে খেলছিল। হঠাৎ করে শুভর মা শুভর চিৎকার শুনতে পান। তিনি যখন দৌড়ে আসেন তখন তিনি দেখতে পান সিঁড়ির গোড়ায় শুভ শুয়ে আছে এবং সে অজ্ঞান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা দেখেন যে শুভর ডান পা ভেঙে গেছে এবং শুভ অজ্ঞান। বেশ কিছুক্ষণ পর শুভর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর শুভর মা যখন শুভকে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, তখন শুভ বলে যে কেউ তাকে সিঁড়িঘরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা শোনার পর শুভর মা বলে যে কে তোকে ধাক্কা দিবে, তুই কি দেখেছিলি? তখন শুভ বলে যে না, সে দেখেনি। শুভর মা বাবা এই ঘটনায় খুবই চিন্তিত হয়ে পড়েন। শুভর বাবাও খুব নড়েচড়ে বসেন। তিনি বুঝতে পারেন যে এই বাসায় কোনো অলৌকিক সমস্যা আছে। তিনি একজন হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর সেই বাসায় আসার পর কিছুক্ষণ ঘুরে ফিরে কিছু সূরা পড়লেন এবং তিনি চলে যাওয়ার আগে শুভদের একটা পানি পড়া দিয়ে যান এবং বলেন যে প্রতিদিন এই পানি থেকে কিছু পানি তারা যাতে খায়, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে যায়, সেই সময় যাতে তারা এই পানি খায়। শুভর বাবা মনে করেছিলেন যে তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পেরেছেন, কিন্তু সমস্যার সমাধান তখনও হয়নি। এরপরে যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী শুভর বাবা নিজেই। একদিন রাতের বেলা শুভর বাবা যখন অফিস থেকে বাসায় ফিরছিলেন এবং তিনি যখন তার বাড়ির ঠিক সামনে, তখন তিনি দেখতে পান তার বাড়ির
ছাদের রেলিংয়ে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখার পর প্রথমে তো তার চোখে বিশ্বাস হয়নি যে তিনি কি আসলে কিছু দেখছেন। তারপর তিনি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ভালোভাবে দেখার চেষ্টা করেন যে কে। তিনি দেখতে পান যে অবয়বটা ছাদের উপর বসে আছে সে একজন মেয়ে, কারণ বাতাসে তার চুলগুলো উঠছে। তার হঠাৎ মনে হয় এটা তার স্ত্রী। তিনি বুঝতে পারেন না যে তার স্ত্রী কেন এই রাতের বেলা ছাদে উঠে ছাদের এই রেলিং এ পা ঝুলিয়ে বসে থাকবে। তিনি একটু অবাক হয়ে নিচ থেকে তার স্ত্রীকে ডাকতে থাকেন। তার চিৎকারে শুভর মা বাসা থেকে বেরিয়ে আসেন। শুভর মাকে যখন শুভর বাবা তার সামনাসামনি দেখে তখন শুভর বাবা আতকে ওঠে। তিনি শুভর মার দিকে তাকিয়ে বলেন যে তুমি এখানে, তাহলে উপরে কে? তখন শুভর মা এবং শুভর বাবা একসাথে ছাদের দিকে তাকান। তারা তাকিয়ে দেখতে পান সেখানে কেউ নেই। শুভর বাবা এই ঘটনায় খুব বড় একটা ধাক্কা খান। তিনি তার সারা জীবনে এই ধরনের ঘটনার সম্মুখীন হননি, কিন্তু আজকে তিনি নিজের চোখে একটা অস্বাভাবিক ঘটনা দেখলেন। শুভর মাও বুঝতে পারেন যে তার হাজবেন্ড খুবই ভয় পেয়েছেন। তিনি তার হাজবেন্ডকে বাসায় নিয়ে আসেন। সেদিন রাতের মতো তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতের বেলা হঠাৎ করেই শুভর মার ঘুম ভেঙে যায়। তার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত অনুভূতির কারণে। কারণটা হচ্ছে তার মনে হচ্ছে তার মুখের উপর টপ টপ করে পানি পড়ছে। তিনি যখন চোখ খুলে তাকান ঠিক তখনই তিনি দেখতে পান ঠিক তার মুখের উপর একটা বৃদ্ধা মহিলার মুখ। সে মহিলা হা করা এবং যার মুখটা দেখতে খুবই ভয়ানক। সেই মহিলার কপালে 3টা লাল দাগ আড়াআড়ি ভাবে দেওয়া এবং তার মাঝখানে একটা টিপ, এবং সেই মহিলার মুখ থেকে লালা গড়িয়ে গড়িয়ে শুভর মার মুখে পড়ছে। এটা দেখে শুভর মা একটা চিৎকার দেন এবং চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। শুভর মায়ের যখন জ্ঞান ফেরে তখন তিনি হাসপাতালে। শুভর বাবা শুভর মাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল। তখন শুভর মা এই ঘটনাটি বলেন। তখন শুভর বাবা একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে শুভর পিঠে যখন আঁচড় দিয়েছিল সেদিন শুভ বলেছিল যে তার বিছানার পাশে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়েছিল যার কপালে 3টা দাগ ছিল। এবং আজকেও শুভর মাও বলছে যে তিনি গতকাল রাতে যে বৃদ্ধা মহিলাটিকে দেখেছিলেন তার কপালেও 3টা দাগ ছিল, লাল দাগ। শুভর বাবা বুঝতে পারেন যে তার ফ্যামিলির সাথে খারাপ কিছু হচ্ছে। শুভর বাবা তার কলিগদের সাথে এই বিষয়টা শেয়ার করেন যে তার ফ্যামিলির সাথে এই ধরনের খারাপ কিছু হচ্ছে। তখন তার কলিগদের মধ্যে একজন বলেন যে আপনি যে বাসাটায় উঠেছেন সেই বাসাটিতে হয়তো কোনো সমস্যা আছে। এই কথা শোনার পর শুভর বাবা একটু আগ্রহী হয়ে ওঠেন। তখন তিনি তার সেই কলিগকে জিজ্ঞেস করেন যে কি সমস্যা। তখন সে কলিগ শুভর বাবাকে বলে যে আপনার আগে যে ফ্যামিলি, অর্থাৎ যে অফিসারের ফ্যামিলি সেখানে থাকতো, সেই অফিসারের স্ত্রী খুবই অদ্ভুতভাবে মারা গেছেন। শুভর বাবা জিজ্ঞেস করেন কিরকম ভাবে। তখন সে কলিগ বলে যে তার স্ত্রী খুবই সুস্থ মহিলা ছিল, কিন্তু একটু অদ্ভুত ছিল। মহিলা শুধু কালো শাড়ি এবং কালো টিপ পরে থাকত। সেই মহিলা একদিন তার ঘরের ভেতর সেই মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়, এবং ডাক্তাররা যখন সে মৃতদেহ চেক করে তখন ডাক্তাররা অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে এই মহিলার শরীরে কোনো রক্ত নেই। ডাক্তাররাও এই মহিলার মৃত্যুর কারণ বুঝতে পারছিল না। এরপর সেই মহিলার স্বামী চাকরি ছেড়ে চলে যায়। এরপর বেশ কিছু মাস এই বাসাটা খালি থাকে। এরপর আপনারা এসে উঠেছেন। এই কথা শোনার পর শুভর বাবা কি করবেন বুঝতে পারছিলেন না। তখন তার আরেকজন কলিগ তাকে একজন ব্যক্তির সন্ধান দেন। তিনি বলেন যে আমি একজন লোককে চিনি যিনি এই ধরনের সমস্যার সমাধান করে থাকেন। তিনি সহজে কোনো কাজ হাতে নেন না, এবং তাকে দেখে আপনার মনে হবে না যে এই লোক এই ধরনের কাজ করে, কিন্তু তাকে যদি আপনি রাজি করাতে পারেন সেক্ষেত্রে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। তখন শুভর বাবা তার সেই কলিগের কাছ থেকে সেই লোকের ঠিকানা নেন। সেই লোক রাজশাহীর কোন একটি প্রত্যন্ত গ্রামে থাকতো, এবং সেই লোকটা ছিল দর্জি। তার গ্রামের বাজারে তার একটা দর্জির দোকান ছিল। শুভর বাবা যখন সেই গ্রামে গিয়ে উপস্থিত হন সেই লোকটার কাছে, তখন শুভর বাবাও যখন এই লোকটাকে দেখেন তারও বিশ্বাস হচ্ছিল না যে এই লোক
এরকম কোনো কাজ করতে পারে, কারণ সে লোকটা ছিল খুবই সাধারণ। এবং হুজুরদের আমরা যেরকম জানি দাড়ি আছে বা পাগড়ি থাকে, পায়জামা পাঞ্জাবি পরে, কিন্তু এই লোকটা সাধারণ একটা গ্রামের লোক, লুঙ্গি আর একটা টি শার্ট পরে সে দর্জির কাজ করছিল। তো শুভর বাবা যখন তাকে তার সমস্যার কথা বলেন, তখন সেই লোকটা প্রথমে রাজি হন না, কিন্তু শুভর বাবা অনেক আকুতি মিনতি করার পর এক পর্যায়ে সেই লোকটা রাজি হয়। সেই লোকটাকে শুভর বাবা তার সঙ্গে করেই নিয়ে আসেন তার বাসায়। সেই লোকটা সেই বাউন্ডারির ভেতর, অর্থাৎ শুভদের বাসার বাউন্ডারির ভেতর ঢোকার পরই বলেন যে আপনাদের এই বাড়িটি তো অভিশপ্ত। এই কথা শুনে শুভর বাবা একটু অবাক হন এবং তিনি বলেন যে আপনি বাসায় পা দিয়েই বুঝে ফেলেছেন যে এই বাড়িটা অভিশপ্ত। সেই লোকটা কোনো কথা বলে না, সে নিজের মনের মতোই সেই বাড়িটার চারপাশ একা একা ঘুরছিল। প্রত্যেকটা রুমের দরজা খুলে প্রত্যেকটা রুমের ভেতর সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিছু একটা বোঝার চেষ্টা করছিল। এরপর তিনি শুভর বাবা শুভর মাকে নিয়ে বসেন। তিনি বলেন যে আপনাদের এই বাসায় আগে কালো জাদুর চর্চা হতো, খুব খারাপ কালো জাদুর চর্চা হতো এই বাসায়, এবং সেই চর্চার কারণে আপনাদের বাড়ির আশেপাশে একটা খারাপ এন্টিটি বসবাস শুরু করেছে। সেই খারাপ এন্টিটি এই জায়গা ছেড়ে সহজে যাবে না এবং সে এই জায়গায় কাউকে থাকতেও দেবে না। এই জন্য সেই এন্টিটিটা আপনাদের এই সমস্যাগুলো করছে। তখন শুভর বাবা বলেন যে আমি তো এই মুহূর্তে এই বাসাটা ছেড়ে চলে যেতে পারছি না, আমার তো কিছুদিন সময় লাগবে। তখন সেই লোকটা শুভর বাবাকে বলে যে আপনি 4-5 দিনের সময় নিতে পারেন, আমি হয়তো এই 4-5 দিন এই ব্যাপারটা ঠেকিয়ে রাখতে পারবো, কিন্তু আপনি আমাকে খবর দিতে দেরি করে ফেলেছেন। আপনি যদি আমাকে আর একটু আগে নিয়ে আসতেন তাহলে হয়তো আমি এন্টিটিটাকে তাড়াবার চেষ্টা করতে পারতাম, কিন্তু এই এন্টিটিটা আপনার ফ্যামিলির উপর ভালোভাবেই কবজা করে ফেলেছে। তাই আপনি অতি দ্রুত এই বাসাটা ত্যাগ করার ব্যবস্থা করুন। আমি কিছু রিচুয়াল করে দিয়ে যাচ্ছি যাতে 4 থেকে 5 দিন, হয়তো তার থেকেও কম সময় আমি আপনাদের বাঁচিয়ে রাখতে পারবো। এরপর সেই লোকটা সে বাড়ির চারপাশে বিভিন্ন সূরা পরে 4টা গজাল পুঁতে ফেলেন এবং বলেন যে আমি এই বাসাটা আপাতত বন্ধ করে দিয়েছি। সেই লোকটা যখন বিভিন্ন রিচুয়াল করছিল তখন হঠাৎ করেই শুভরা লক্ষ্য করে যে আশেপাশের পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে যায় এবং একটা নির্দিষ্ট গাছ খুব জোরে জোরে নড়াচড়া করছিল, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। হুজুরও, অর্থাৎ সেই লোকটাও কিছুক্ষণ দাঁড়িয়েছিল সেই জায়গায়। এরপর তিনি আবার তার কাজে মন দেন। এরপর সেই লোকটা চলে যাওয়ার আগে শুভর বাবাকে বলে দিয়ে যান যে আপনারা খুব দ্রুত এই বাসাটা ত্যাগ করুন, কারণ আমি যে কাজটা করে দিয়েছি আমি নিজেও জানি না এটা কতক্ষণ পর্যন্ত আপনাদের সুরক্ষা দিতে পারবে। তাই আপনারা যদি পারেন আগামীকালই এই বাসাটা ত্যাগ করুন। তখন শুভর বাবা আর কিছু চিন্তা করেন না, তিনি সাথে সাথে তার ফ্যামিলি নিয়ে পরদিনই তার এই বাসাটা ছেড়ে দেন। এই বাসাটা ছেড়ে দেওয়ার পর শুভর মা প্রায় খারাপ স্বপ্ন দেখত, কিন্তু তাদের সাথে আর কোনো খারাপ ঘটনা ঘটত না। শুধু শুভর মাই সেই বুড়িটিকে প্রায় স্বপ্নে দেখত। এরপর আর কোনো সমস্যা আসলে শুভদের সাথে হয়নি। এরপর শুভরা রাজশাহীতে বেশ কিছুদিন ছিল। তাদের থাকা অবস্থায় তারা শুনতে পায় সেই বাড়িতে আর একটা ফ্যামিলি এসে উঠেছে। তখন শুভর বাবা চিন্তা করে তিনি সেই ফ্যামিলিটিকে বলবেন, কিন্তু শুভর মা শুভর বাবাকে সেই ফ্যামিলিটিকে এইসব ঘটনা বলতে মানা করেন, কারণ হয়তো মানুষজন ব্যাপারটা কোনভাবে নিবে তারা ঠিক জানেন না। কিন্তু তারাও অবাক হয়ে লক্ষ্য করেন সেই ফ্যামিলিও সেই বাসায় 1 মাসের বেশি থাকতে পারেনি এবং সেই বাসাটা এখন খালি আছে। এই কাহিনীটি ঘটেছিল একজন ভ্যান চালকের সাথে, 3 চাকার ভ্যান চালক। যে ভ্যান চালকের সাথে কাহিনীটি ঘটেছিল তার নাম ছিল কিসমত, এবং কিসমত তাদের ওখানে ভ্যান চালাতো, 3 চাকার ভ্যান, এবং সে প্রায় যাত্রী পরিবহন করত বেশ রাত পর্যন্ত। তাদের যে সেখানকার বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ড থেকে সে
তাদের গ্রামের কাছে নিয়ে আসতো। মূল যেখানে বাস থামতো শহর থেকে, সে বাস স্ট্যান্ড থেকে সে তার যাত্রীদেরকে তাদের গ্রামে নিয়ে আসতো এবং পুরো পথটাই সে প্রতিদিনই প্রায় এরকম চালাতো। তো যাই হোক, একদিন কিসমত কাজ শেষ করেছে এবং সে তার মূল বাস স্ট্যান্ড থেকে কাছাকাছি এলাকায় চলে এসছে। সেখানে এসে সে বাজারে, যেখানে কয়েকটা দোকান আছে, সেখানে থামলো। সেখানে থেমে তার স্ত্রী তাকে কিছু লিস্ট দিয়েছিল যে বাজারের জন্য, এবং তাদের বাসায় সেই দিন পিঠা বানানোর কথা। তো সেই পিঠা বানানোর জন্য তাদের কিছু উপকরণ দরকার ছিল, সেগুলো কিসমত কেনে এবং কিসমত কিনে সে ভ্যানে করে রওনা দেয়। তখন তার ভ্যানে কোনো যাত্রী নেই। তো সে সেই বাজার থেকে, বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত এসছে এবং বাজার থেকে সে যখন রওনা দিয়েছে, সেই রাস্তা, তাদের যে বাসার যে রাস্তাটা, সেটা বেশ নির্জন এবং বেশ মানে মানে শুনশান হয়ে যায় রাতের বেলা। কিসমত যে সময় বাড়িতে ফেলে তখন রাত 10টার মতো বাজে এবং এই সময় গ্রামের ওই এলাকায় একদমই মানুষ থাকে না। কিসমতের বাইরে থাকার প্রয়োজন পড়ে, বিকজ বাস আসে রাত পর্যন্ত এবং যাত্রী আসে এবং সেই যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্য রাত পর্যন্ত সে কাজ করে। তো সে যখন বাড়ি ফেলে তখন পুরো জায়গাটা শুনশান হয়ে যায়। তো কিসমত ফিরে আসছে রাতের বেলা, তার ভ্যানে তখন কোনো যাত্রী নেই, শুধু তার কিছু সরঞ্জাম, তার নিজস্ব কেনা পিঠা তৈরি করার কিছু সরঞ্জাম তার ভ্যানের মধ্যে আছে। সে চলে আসছে এরকম করে। তো একটা জায়গা পড়ে রাস্তাটার, তার বাসা আসার পথে। সেখানে হচ্ছে দুই পাশে হচ্ছে বেশ বড় বিস্তীর্ণ ফসলের মাঠ এবং একটা রাস্তাটা বাঁকিয়ে গেছে সেখান দিয়ে, এবং তার পারে অনেকখানি যাওয়ার পরই বাম দিকে একটা বাঁশঝাড় পড়ে, বেশ বড় বাঁশঝাড়। তো যেখানে বাঁশঝাড়টা পড়েছে সেই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। আর কিসমতের সেই ভ্যান গাড়িতে তখন রাতের বেলা সে আসলে একটু সাশ্রয় করার জন্য অন্য সময় তার একটা হ্যারিকেন জ্বলতে থাকে, ভ্যানের নিচে সে বেঁধে রাখে সেটা। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসছে রাতের বেলা, বেশ চাঁদের আলো থাকায় সে আর ওই দিন হ্যারিকেন জ্বালেনি। তো সে যখন আসছে, যখন ফসলের মাঠের কাছ দিয়ে আসছে, তখন কিন্তু আকাশের তাদের আলো আছে, বেশ দেখতে পাচ্ছে সে। দূরে বাঁশঝাড়ের কাছে এসে দেখছে যে জায়গাটা অন্ধকার হয়ে গেছে। তো সে একটু সাবধানে চালায়, কারণ রাস্তা তার মুখস্থ, কিন্তু তারপরও ভুল হয়ে যেতে কিছু না। যদি অন্ধকার হয়, হঠাৎ করে কোনো কিছুর সাথে বাড়ি লেগে যেতে পারে। তাছাড়াও মানুষ অনেক কিছু বলে। কিসমত একটু এই ব্যাপারটা সে মনে করছিল যে আসলে তার একটু অস্বস্তি লাগছিল, কারণ পুরো ধুধু প্রান্তরে বেশ বেশ অনেক দূর পর্যন্ত কোনো মানুষজন কিচ্ছু দেখা নেই, শুধু রাতের নিস্তব্ধতা এবং রাতের নিশুতি ডাক, যেমন ঝিঝি পোকার ডাক আছে এরকম। তো সে যখন বাঁশবাগানের কাছে চলে আসতো তখন তার চোখে পড়লো যে হ্যাঁ, অনেক জোনাকি জ্বলছে বাঁশবাগানে। সে যেটা তার বরাবরই ভাল লাগে, সে রাতের বেলা জোনাকি দেখতে বেশ পছন্দ করে। তো সেই জোনাকি দেখতে দেখতে বাঁশঝাড়ের পাশ দিয়ে আসছে। তো এরকম সময় হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের উপরে কিছু একটা পড়লো ধূপ করে, এবং ধূপ করে যে পড়লো, বেশ ওজন হয়েছে তার ভ্যানটা বেশ কেঁপে উঠেছে। পেছনের যে তার যে প্ল্যাটফর্মটা, কাঠের প্ল্যাটফর্মটা কেঁপে উঠেছে, এবং তার মনে হলো তার ভ্যানের ওজন বেড়ে গেছে, মানে যাত্রী নিয়ে যেরকম হয় সেরকম। তো সে আরো জোরে প্যাডেল মারলো। তার কাছে এরকম অনেক শোনা কাহিনী আছে তাদের গ্রামে, যে ভৌতিক ব্যাপার স্যাপার। তো সেরকমই সে একটু মনে করলো। সে মনে করে সে আবার মানে তাড়াতাড়ি প্যাডেল মারলো। তবে কিসমত মোটেই ধার্মিক মানুষ ছিল না এবং সে ধর্মচর্চাও তেমন কিছুই করতো না। তো সে যখন আর একটু সামনে চলে আসলো, আলোতে বেরিয়ে আসলো বাঁশঝাড়ের বাইরে, তখন সে দেখলো যে না, ভ্যানের মধ্যে কিছুই নেই, তার সরঞ্জামগুলো ঠিক সেখানেই আছে। সে জাস্ট উকি দিয়ে দেখলো যে কিন্তু কেউ নেই, ভ্যান ফাঁকা। তো সে একটু কনফিউজড হলো যে কি হলো এখানে, এরকম করে কি পড়লো এবং ওজন বেড়ে গেল। আর ওজনটা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো তার ভ্যানে মনে হচ্ছে সেরকম ভারী। তো যাই হোক, সে এগুলার সাত পাঁচ ভেবে পেল না। সে প্যাডেল করতে করতে, তার কষ্ট হচ্ছে, একটু মনে হচ্ছে যাত্রী আছে সাথে, এবং সে চালিয়ে চলে আসলো তার নিজের বাড়ির দিকে। এবং তার নিজের বাড়িটা যেটা হচ্ছে যে মেন রাস্তার থেকে একটু নিচে নেমে গেছে, মানে মাটির ঢাল দিয়ে। সে আস্তে সাবধানে নেমে তার ভ্যানটাকে আস্তে আস্তে ব্রেক ধরে নামালো। তার কিন্তু যথারীতি মনে হচ্ছে তার ভ্যান গাড়িটা বেশ ভারী। একবার ভাবলো যে তার কি কোনো বিয়ারিং কোনো সমস্যা হয়েছে কিনা, চাকার বিয়ারিং জাম হয়ে গেছে কিনা, বা এটার কোনো কেটে গেছে কিনা যে কারণে জাম হয়েছে। যাক, এসব ভাবতে ভাবতে চিন্তা করলো দিনের বেলা সুযোগ পেলে সে নিয়ে যাবে এই যেখানে রিক্সা ভ্যান ঠিক করে, সেখানে দেখাবে। তো এটা চিন্তা করে সে আস্তে করে তার বাসার মধ্যে ভ্যানটাকে ঢুকায় সে বাঁধলো, যেখানে তার ভ্যানটাকে সে একটা চেইন দিয়ে বেঁধে রাখে, তালা মেরে সেখানে সে রাখলো। রেখে তার যে সদাই সে নিয়েছিল, সেই সদাই নিয়ে সে বাসার গেটে এসে তার স্ত্রীকে ডাক দিল। তো
তো সে জোরে জোরে স্ত্রীকে ডাক দিল এবং দেখলো একটু পরেই তার স্ত্রী কুপি হাতে বেরোলো, তার হাতে একটা তেলের কুপি স্ত্রীর হাতে, এবং তিনি বেরিয়ে এসে তাকে বলল যে তুমি কি ব্যাপার, আজকে মনে একটু বেশি দেরি হয়ে গেল, আর তোমার যে বলছি পিঠার জন্য আমি করে রাখছি, এগুলা কি এখন কি এত রাত হয়েছে? বলে কি না না অসুবিধা নেই, তুমি যা যা আনতে বলছিলে আমি সবই নিয়ে আসছি, তোমার তুমি কাজ করো, অসুবিধা নাই, আমি সাথে তো আছি, আমি তোমার সাহায্য করুম, কোনো ব্যাপার না। তো কিসমত সাথে করে নিয়ে আসছিল তার স্ত্রী যা যা আনতে বলছিল, তাকে নারকেল, গুড়, আরো অনেক জিনিসপত্র সেগুলো নিয়ে আসছিল। তো সে সবকিছু তার স্ত্রীর হাতে তুলে দেয়, তার স্ত্রী সব সরঞ্জাম নিয়ে ঘরের মধ্যে চলে যায়। তো কিসমত বাইরে বসে সে কিছুক্ষণ বসে থাকে, তারপর তাদের সে সামনে তাদের যে ওখানে রান্নাঘরের পাশে মটকি ছিল, সে মটকির থেকে সে মটকি মানে বড় মাটির বিশাল কলসির মতো, সেখান থেকে সে পানি নিয়ে তার হাত মুখ ধুয়ে সে মানে ফ্রেশ হয়ে সে অনেকক্ষণ বসে থাকে তার ভ্যানের এখানে। আকাশে চাঁদ উঠছে সুন্দর, উঠানটা অন্ধকার হয়ে আছে, এবং তাদের আসলে আর্থিক অবস্থা তেমন সচ্ছল না, এই কারণে তাদের বাইরে কোনো বাতি নাই। সে হালকা আলো দেখছে, তার ঘরের মধ্যে হালকা আলো আছে, সেটা হয়তো সেই কুপি তার বউ যেটা জেলে রাখছে, কেরোসিনের কুপি, সেটার আলো। তো সেইখান থেকে দেখেছে, মনে করছে তার বউ হয়তো আলো জোগাড় যন্ত্র করছে জিনিসপত্র, তো সে আর সেগুলাতে সেখানেই করে না, সে বসে বসে সুন্দর করে চাঁদ দেখতে থাকে, আকাশে জ্যোৎস্না দেখে সুন্দর মেঘ ভেসে যাচ্ছে চাঁদের পাশ দিয়ে, এবং তখন হালকা হালকা শীত পড়ে গেছে, তার বেশ ঠান্ডাও লাগছে। তো সে একবার ভাবছে যে ঘর থেকে সে একটা জামা এনে গায়ে দিবে কিনা, তার গায়ে শুধু একটা গামছা লাগানো এখন, যেহেতু সে যে জামাটা পরা ছিল সেটা সে নেড়ে দিয়েছে বাইরে। তো এরকম ভাবতে ভাবতে কিসমত দেখলো অনেকক্ষণ হচ্ছে তার স্ত্রী বেরোচ্ছে না। তো সে একবার ভাবলো যে আমি যাই, এবং ঠান্ডাও লাগছে, একটা জামা আনা দরকার, শুকনো জামা। তো সে এখান থেকে চিৎকার করে বলে যে বউ তুমি আমার জন্য জামা নিয়ে আসো একটা, আমি খালি গায়ে শীত লাগতেছে আমার, এরকম বলে। এরকম বলার পরে কিছুক্ষণ পরে সে দেখে যে তার ঘরের ভেতর যে আলোটা ছিল, হঠাৎ করে দেখলো সে আলোটা নিভে গেছে। তো সে চিন্তা করলো আলো নিভে গেছে মানে এটা কেমন অবস্থা, কেরোসিন কি শেষ হয়ে গেলো? তো সে আবার বলে বউ কেরোসিন কই, বাতি কই, বাতি নিবে, কেরোসিন শেষ নেই, এরকম বলতে থাকে। তো তার ভেতর থেকে কোনো উত্তর আসে না। তো সে কিছুক্ষণ খুব চিন্তা করে যে কি হলো, সে কি ঘরে ঢুকবে? তো সে তার ভ্যানের পাশে বসেছিল, সে নামে, চাপ দিয়ে নেমে হেঁটে হেঁটে কাছে যায়, দরজার কাছে যায়, যে দরজাটা হালকা চাপ দিয়ে ডাকে বউ। তো দেখে যে তার ভেতর থেকে কোনো সাড়া শব্দ নাই। তো সে আবার ডাকে, স্ত্রীকে দ্বিতীয়বার ডাকে। একটু পরে দেখে তার স্ত্রীর সাড়া শব্দ, সে একটা শব্দ পায় খটখট করে, তার স্ত্রী ভেতরে নড়াচড়া শব্দ। তো সে মনে করে কি ব্যাপার, ও কথা বলতেছে না, কি ব্যাপার? তো দেখে যে অন্ধকারের মধ্যেই তার স্ত্রী বেরোচ্ছে, তার হাতে কিছু সরঞ্জাম, এরকম সেই একটা হাড়ির মতো ধরা, সেটা দিয়ে নিয়ে তার স্ত্রী বেরোচ্ছে ঘর থেকে। তার হাতে কোনো জামা নাই। তো কিসমত চিন্তা করে যে তার বউ কি শোনে নাই তার শার্টের কথাটা। তো সে তার বউ যখন নাকি বের হয়ে যাচ্ছে দরজা দিয়ে, সে তখন বলে যে কি ব্যাপার, তোমায় না বললাম জামা দিতে? তো দেখে যে তার স্ত্রী কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে গেল কিচেনের দিকে। তো তার প্রচন্ড রাগ উঠে যে তা কি ব্যাপার, তার কথা কি, তার স্ত্রী কি রাগ করলো যে সে রাত করে আসছে, দেরি করে বাজার নিয়ে আসছে? এটা তো তার দোষ না, তার তো কাজ করতে হবে, মানে এটা না বুঝলে কিভাবে হবে? তো সেও আর কি রাগ দেখা ঘরের মধ্যে ঢুকে সে তার বাসার সামনে, মানে তার রুমে না ঢুকেই তাদের ঘরের বাইরের দিকে একটা বারান্দার মতো ছিল, তো সেইখানে সে দেখে যে তার মানে কাপড় নাড়া আছে ইসের মধ্যে, সে শার্ট টেনে গায়ে দেয়, গায়ে দিয়ে সে আস্তে করে বের হয়ে সে আবার উঠানে নামে। সে দেখে যে তার স্ত্রী রান্নাঘরের দিকে গেছে। তো সে আর মানে অনেকক্ষণ কোনো কথা বলে না, সে তার ভ্যানের উপরে বসে আছে, যেহেতু তার বউ তার কথার উত্তর দেয়নি, তার মানে মেজাজটা খুব চড়ে আসছে যে ঘটনা কি, সে এরকম কথার উত্তর দিল না, এবং সে ভাবতেছে যে এটা ঘটনা কি, আমি কি কাজ করব না, আমি আসছি রাত্রেবেলা আর পিঠা খাইতে চাইছি, এটা এমন কি? তো সে এক পর্যায়ের আগের চোটে সে হেঁটে আরো সামনে যায়, রান্নাঘরের সামনে যায়, বলে পিঠা না বানানোর দরকার নাই, খামাখাই করার দরকার নাই, রাগ দেখায় পিঠা বানানো লাগবো না, আমি খাবো না, এরকম বলতে থাকে। তো দেখে যে তার বউ মানে উবুড় হয়ে কাজ করছে। তো সে আরো রাগ করে যে সে কথা বলতেছে, উত্তর দিচ্ছে না। তো একটু পরে দেখে যে তার বউ দাউ দাউ করে তাদের যে চুলাটা জ্বলে উঠলো, যে চুলাতে তারা কাজ করে, মানে তাদের রান্নার চুলা। সে চিন্তা করে যে বাহ, লাকড়ি এরকম, মানে এত সহজে তার বউ লাকড়ি জ্বালায় ফেললো, অথচ একটু আগে দেখছে যে কুপি নিভে গেছে, কেরোসিন শেষ কিনা কিছু বল না। তো সে বলে কুপি নিভাইলা, চুলায় জ্বালাইলা কেমনে? দেখে যে কোনো উত্তর দিচ্ছে না তার বউ। তো সে চুলাটা এতই জ্বলছে, মানে সে দেখছে যে, সে চোখ দিয়ে দেখছে যে অনেকগুলো লাকড়ি চুলার মধ্যে ঠাসা, মানে খুব মানে বেশি রকম লাকড়ি ঠাসা হয়েছে চুলার মধ্যে। তো সে একবার চিন্তা করলো যে এতগুলো লাকড়ি তার স্ত্রী এত অল্প সময় আনলোই বা কেমনে এখানে?
মানে একটা সময়ের ব্যাপার আছে, তো এত অল্প সময়, বেশিক্ষণ তো না। এখান থেকে তার আর লাকড়িগুলা স্টোর করা থাকতো, তাদের পাশের আর একটা ঘর ছিল, সেখানে স্টোর রুমের মতো, সেখানে লাকড়ি টাকড়ি রাখা থাকতো। তো দেখে বেশ লাকড়ি ঠাসা এবং সে চুলা দাউ দাউ করে তুলতেছে। এত চুলার আঁচও আবার তাদের দরকার নাই পিঠা বানানোর জন্য, এটাও সে জানে। তো সে একটু অস্বস্তিতে পড়লো, বউ কথা বলে না, আবার চুলার এত আঁচ জ্বলতেছে, এটা কেমন কথা। তো সে সামনে যায়, বউর সামনে যায়, বলে তোমার না বলছি যে এত এত চুলার এত লাকড়ি দিচ্ছ কেন, এত 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 ডাল দেয়া করবা কি বলে সে সামনে তাকায়। তো 2-3 বার বলার পর দেখে তার বউ হট করে তার দিকে মুখ ঘুরায় তাকায়, এবং আগুনের যে আলো, মানে আগুনের যে আঁচে সে তার বউর চেহারা দেখে, তার বুকটা ছ্যাদ করে ওঠে, তার সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়। সে তাকায় দেখে যে তার স্ত্রীর মুখটা মনে হচ্ছে কি মাটি দিয়ে লেপে দিছে, মাটি লেপে দিলে যেরকম হয়, কাদা দিয়ে লেপলে যেরকম হয় সেরকম, এবং সেই কাদাতে ফাটল ধরছে, মানে কাদা ফেটে গেলে যেরকম হয় সেরকম ফেটে গেছে, এবং চোখ দুটা মনে হচ্ছে কালো কুচকুচে, আগুনের আঁচে দেখতেছে, সে কোনো মনই দেখতেছে না, সে দেখতেছে কুচকুচে কালো দুটো চোখ, মানে ভেতরেরটা পুরোই কুচকুচে কালো, সেখানে কোনো মনি বা কিছু নেই। এবং তার স্ত্রী হাঁ করলো, মুখটা হাঁ করে, মুহূর্তের মধ্যে মনে হলো যে আগুনের দলা ছুড়ে মারলো তাকে মুখ থেকে, মানে তার স্ত্রীর মুখ দিয়ে আগুনের দলা বেরোলো, এরকম একটা গোল গোল 2-3টা বল তার দিকে ছুটে আসলো আগুনের। এবং কিসমত তো লাফ দিয়ে এক সাইডে পড়লো, পড়ে সে ঝেড়ে দৌড় দিল কোথায়, তার ঘরের ভিতরে। সে ঘরের ভিতর দৌড় দিয়ে গেল, ঘরের মধ্যে দৌড় দিয়ে যে হাঁচড়ে পাছড়ে যে সে যে পড়লো, পড়ে সে তার ঘরে ঢুকে গেল, বারান্দা পার হয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকে সে পায়ে কিছু একটা বেঁধে পড়ে গেছে, পড়ে যে সে উঠে কোনো মতো ঠাউরে এদিক ওদিক হাতাচ্ছে, যে দেখে যে তার একটা শরীরের মধ্যে হাত পড়ছে, এবং সে ধরেই বুঝতে পারলো এটা তার স্ত্রীর শরীর। সে হাত ধরে বুঝতে পারলো, সে তাড়াতাড়ি বউ বউ বলে ডাক দিল, এবং দেখে যে তার বউ অচেতন অবস্থায় যা শব্দ করতেছে, যে সে অচেতন, হয়তো তার হুঁশ ফিরবে। তো সে আর কিছু না বুঝে হাঁচড়ে পাছড়ে সে তার খাটের নিচে হাত দিল, কারণ কিসমতের খাটের নিচে সবসময় একটা বড় দা থাকতো। এই দাটা হচ্ছে রাখতো সে তার সেফটি হিসাবে, কারণ তার বাড়িতে সে যেহেতু এত দূরে থাকে, মানে মূলত একটু গ্রামে, রাতের বেলা অন্ধকার হয়ে যায় এবং রাস্তাঘাট, তার বাসাটাও একটু দূরে, যে দাটাকে সেফটি হিসাবে রাখতো, ডাকাত পড়লে সে দাটা পায়। দাটা নিয়ে সে আর কোনো কথা না বলে এক টান দিয়ে সে দা নিয়ে, কিসমত বেশ সাহসী ছিল, রাতের বেলা ভ্যান চালাতো এরকম মানুষ, সে দাটা নিয়ে দৌড় দিয়ে বের হয়ে আসে ঘরের বাইরে, এবং ঘরের বাইরে বের হয়ে এসে দেখে চুলার সামনে তার স্ত্রীর মতো যেই জিনিসটা সেটা দাঁড়ায় আছে, এটা তার স্ত্রী না, সে তো বুঝতেই পারছে স্ত্রীকে ঘরের মধ্যে সে দেখে আসছে, দেখে যে দাঁড়ায় আছে চুলার সামনে, এবং তার হাইটটা মনে হচ্ছে যে একটা মানুষের থেকে বেশ লম্বা, আর মানুষের থেকে হাত খানেক লম্বা হবে, এবং চুলগুলা ঝরে পড়ছে, এবং সেই আগুন যে জ্বলতেছে, প্রচন্ড আগুন, সেটা তার গায়ের মধ্যে টাচ করতেছে, কিন্তু সে পুড়তেছে না, এবং চুলাটা দাও দাও করে জ্বলতেছে। এবং সে দেখলো যে সেই জিনিসটা হাত দিয়ে আগুন থেকে লাকড়ি তুলে আনলো, লাকড়ি নিয়ে আসলো, এবং সেই মুহূর্তে কিসমতের সারা শরীরে সব রোম দাঁড়িয়ে গিয়ে মনে বিদ্যুৎ চমকালো, মানে সে মানে পুরোপুরি একটা মানে বিদ্যুৎ পৃষ্ঠের মতো হয়ে গেল মানুষ, এবং সে আর সেটা মানে কন্ট্রোল করতে পারলো না, কোত্থেকে যেন হিতহিত জ্ঞান শূন্য করে সে ওই লাকড়ি তোলা জিনিসটার দিকে দা নিয়ে দৌড় দিয়ে গেল প্রচন্ড শক্তিতে, মানে যে সে ঝাঁপিয়ে পড়লো, যে দাও দিয়ে কোপ মেরে বসলো জিনিসটাকে। এবং তারপরে আসলে কিসমতের আর কিছু মনে ছিল না। কিসমত ওখানে কিসমত এবং কিসমতকে পাওয়া যায় তাদের বাড়িতে পরদিন, সে অজ্ঞান অচেতন। তার স্ত্রীকে পাওয়া যায়, তার স্ত্রীর হুঁশ আছে কিন্তু প্রচন্ড জ্বর, আর কিসমতের জ্বর ছিল না, কিসমত অচেতন ছিল। যাই হোক, তাদের গ্রামের পাশের, মানে তাদের বাড়ির পাশের বাড়ির মানুষ উদ্ধার করে, যে বাসার মধ্যে এভাবে পায়। তো তারা এসে আসলে তেমন কিছু পায় না, তারা এসে অনেক লাকড়ির কয়লা পায় সেখানে। তারা যখন আসে, যেটা হচ্ছে যে ভোরবেলা নাকি সেই বাড়িতে, পাশের বাড়ি থেকে, তাদের থেকে যে নিকটবর্তী যে বাসাটা, সেই বাড়ি থেকে তারা দেখছিল যে এই বাড়িতে মনে হচ্ছে ভোরের দিকেও খুব জ্বলছে কিছু একটা। মানে তখন সেই বাড়ির মানুষরা 2-3 জন চলে আসে, এসে দেখে তাদের যে উঠানের কোনায় যে চুলাটা ছিল, তাদের দুটো চুলা ছিল, একটা ছিল রান্নাঘরের ভেতরে, আর এখানে যেখানে তারা কিছু বানাতো, যেই চুলাটার কাছে আর কি কিসমত পড়েছিল, সেই চুলার মধ্যে তারা আগুন দেখতে পায় তখনও, মানে বেশ জ্বলছে। এত সকালে এইভাবে আগুনটা, এবং বেশ ভারীভাবে জ্বলছিল আগুনটা, তো মানে মনে হয়ে গেছে আশেপাশে পুড়ে গেছে চুলার আশেপাশে। তো তারা সেরকম দেখে, সে আগুন দেখে তারা আসে, এসে তো কিসমতকে পড়া পায় দা হাতে, তারা ভয় পায় অনেক। যাই হোক, সে আগুন তারা নিভায়, চুলার আগুন তখনও নিভে নাই, তারা পানি দিয়ে নিভায়, এবং দেখে এক গাদা
এক গাদা কয়লা সৃষ্টি হয়েছে সেখানে, মানে কয়লা পুড়ে উঁচু হয়ে গেছে। তো তারা তখন কিসমতকে অচেতন পায়, তার স্ত্রীকে ঘরের মধ্যে পায়, সে প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে। দুজনকেই তারা উদ্ধার করে এবং পরবর্তীতে আস্তে ধীরে চিকিৎসার মাধ্যমে তারা দুজনই ঠিক হয়। কিসমত অনেকদিন কাজকর্ম কিছু করতে পারেনি, তার অবস্থাও খারাপ হয়ে গেছিল। তাকে তাদের প্রতিবেশীরা সাপোর্ট করে কিছুদিন তাদেরকে রাখছিল। আস্তে আস্তে পরবর্তীতে কিসমত সুস্থ হয়, কিন্তু কিসমত কিন্তু রাতের বেলা নাকি আর কখনোই এরকম ভ্যান চালাতে পারেনি। সে আর ভ্যান চালানো তার পক্ষে সম্ভব হয়নি। তো গ্রামের যারা মুরব্বী আছে, মানে যারা এই জিনিসগুলো আসলে ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে কথা বলেন, যারা নাকি এই ধর্মীয় ব্যাপারে জ্ঞান রাখেন, তারা অনেকে বলছে যে হয়তো রাতের বেলা তাকে কোনো জিন ধরছিল। সে হয়তো যখন পিঠার সরঞ্জাম কিনে ফেরত আসছিল বাসায়, সেই সময় তাকে ফলো করে আসে। কারণ কিসমতের মুখে তারা শুনছে যে সেই বাঁশবাগানে নিজে আসার সময় তার ভ্যানের মধ্যে ধূপ করে সাউন্ড হয়েছিল। তো এইটা শুনে তারা মোটামুটি তারা বলে যে তোমার সাথে কোনো জিন চলে আসছিল এবং তোমার বাসায় সেই কাণ্ডগুলো করছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে কিসমতের কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। যে ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফরান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আরজে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে? আমরা আজকের এই এপিসোডটির প্রথম যে ঘটনা, সেই ঘটনাটি গ্রামের একটা পুকুরে মাছ ধরা সময় আসলে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়ে আমরা কিন্তু প্রথমেই যাওয়ার চেষ্টা করেছি এবং এই ঘটনার পরে আরো অনেকগুলো ঘটনা শেয়ার করা হয়েছে। আমি নিজেও একটি মাছ ধরা রিলেটেড ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কার ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে? কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয় পেয়েছেন? কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি মিস্টেরিয়াস লেগেছে? সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। প্রিয় লিসেনার্স, এরকম ভয়ানক ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতি রাত্র 10টা কিংবা 11টার সময় আমাদের এই চ্যানেলটিতে আপলোড করি। আপনি যদি সত্যিকারের একজন হরর লাভার হয়ে থাকেন, আপনাকে যদি বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো শুনতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আপনি চলে যাবেন আমাদের চ্যানেলে এবং আমাদের চ্যানেলটিতে আপনি দেখতে পারবেন আপনার পছন্দের, আপনার যে সমস্ত ঘটনাগুলো শুনতে ইচ্ছা করে সেই ঘটনাগুলো এপিসোড আকারে আমরা বাছাই কাছাই করে সব থেকে ভয়ানক যে ঘটনাগুলো হয় সেই ঘটনাগুলো আপলোড করে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটি সহ আমাদের চ্যানেলে অনেকগুলো এপিসোড আছে শুধুমাত্র যেগুলো বাছাই করা সেরা ভয়ানক ঘটনা নিয়ে তৈরি করা হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এই সমস্ত ঘটনা শোনার জন্য। তো প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আগামী এপিসোডে আপনারা কোন ঘটনাগুলো শুনতে চান, কোন ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগে, সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আমরা সেই অনুযায়ী নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করব আমাদের আজকের এপিসোড। কিন্তু ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি এক ক্লিকের মাধ্যমে আমাদের হরহর ভয়ানক ঘটনাগুলো শুনতে পারেন। তো প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি আজকের মতো। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা, ভয়ানক মিস্টেরিয়াস স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।